তাহলে আজকে আমরা পড়বো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের 21/22 সেশনের, ঠিক আছে, সেট জে। যেহেতু আমরা জানি জাহাঙ্গীরনগর একাধিক সেট হয়, সো হচ্ছে মোটামুটি সবগুলা সেটের সেম টাইপ টপিকই থাকে, বাট টপিক সেম থাকলেও কোশ্চেনটা ভিন্ন ভিন্ন হয়। সো চলো আমরা যেন একটা টপিকের যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, ইম্পর্টেন্ট টপিক বলতে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো সলভ করে ফেলবো, ঠিক আছে। তাহলে আজকে আমরা পড়বো সেট জে, ঠিক আছে। চলো আর দেরি না করে টাইম নষ্ট না করে আমরা শুরু করি। ওকে, দেখো প্রথম যে অংশটা আছে বাংলা, আমরা জানি বাংলাতে 4 মার্ক, আইকিউ 4 মার্ক, ইংলিশে 4 মার্ক, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমি আসলে যদি এগুলো টিচার না, ঠিক আছে, জাস্ট তোমাদেরকে একটু বলে যাওয়া যে একটু জাস্ট মনে রাখলে আর কি। দেখো প্রদূষ শব্দের অর্থটা কি, ঠিক আছে। প্রদূষ শব্দের অর্থ, শব্দ অর্থগুলো তোমার একটু পড়তে হবে জাহাঙ্গীরনগরের জন্য। শব্দ অর্থগুলো কি করতে হবে তোমার একটু পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি প্রদূষ শব্দের এই অর্থটা কি, ঠিক আছে। প্রদূষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। কি এটা অর্থ? সন্ধ্যা। তাহলে অ্যান্সার কি হবে? সন্ধ্যা। অবশ্যই সবাই কমেন্ট করবে, হ্যাঁ। বা প্রদূষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা, সায়াহ্ন বা হচ্ছে সায়ংকাল, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো আছে এগুলো কিছু শব্দের অর্থ, এগুলো কি করতে হবে আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপর আসো নিচের কোনটা সুফিয়া কামালের গ্রন্থ নয়। তাহলে এই যে বড় বড় যতগুলো রাইটার আছে, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জসিমউদ্দিন, সুফিয়া কামাল, ঠিক আছে, শামসুর রহমান, এগুলো সবগুলা কাব্য গ্রন্থ এগুলো পড়ে নিতে হবে। এটা তোমার লাইফে সব জায়গায় কাজে দিবে, তুমি ভবিষ্যতে বিসিএস দিবে তখনও কাজে দিবে, হ্যাঁ। সো এটা অটো করে নিবে, আসলে পড়ানোর কিছু নাই। সুফিয়া কামালের গ্রন্থ নয় কোনটা? এখন দেখো তুমি যদি খেয়াল করো এই যে বালুর চরটা আছে না, এই বালুর চরটা হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের। তাহলে তুমি যদি জসিমউদ্দিনের সবগুলো পারতা তাহলে কিন্তু তুমি এটার আনসার করতে পারতা। তাহলে সাজের মায়া, মায়া কাজল, কি উদাত্ত পৃথিবী, এগুলো সব হচ্ছে সুফিয়া কামাল। দেখো মেয়ে নিয়ে ভাব আছে, মায়া, মায়া কাজল, ঠিক আছে, পৃথিবী, ঠিক আছে। তাহলে এগুলো কি বলো? সবগুলো কি একটা মেয়ে নিয়ে ভাব আছে, এটা হচ্ছে সুফিয়া কামাল। আর এই বালু চর বোঝাই যাচ্ছে কঠিন ব্যাপার, ঠিক আছে, এটা হচ্ছে কি জসিমউদ্দিনের, ঠিক আছে। এটা মাথায় রাখবো। তাহলে এগুলো একটু কষ্ট করে কি করবো? মুখস্থ করে ফেলবো। কোনগুলা ইম্পর্টেন্ট যে রাইটার গুলো আছে তাদের সব এগুলো আমরা কি করবো একটু দেখে নেবো। এরপর আসো টপ প্লাস, দেখো টপ আর টপ, ঠিক আছে, দুইটাকে যোগ করলে হয়েছে টপ আর টপ, হ্যাঁ টাকার আছে টপ আর টপ। এরকম শব্দগুলো যখন যুক্ত হয়, ঠিক আছে, দেখো টপ হওয়ার দরকার ছিল কি টপ, তাহলে টপ হওয়ার দরকার উচিত ছিল না, টপ আর টপ যোগ করলে টপ হওয়া উচিত, কিন্তু হচ্ছে টপ আর টপ। তাহলে এই এরকম যদি কোনো কি হয়, এরকম আকার যুক্ত হয়, ঠিক আছে, মাঝখানে স্বরধ্বনি যুক্ত থাকে, তাহলে সেটাকে অসমীকরণ, এটাকে সমান বলা যায়। যদি টপ আর টপ সমান হইতো, যখন টপ প্লাস টপ মিলা টপ হইতো তখন সমান হয়েছে। যেহেতু টপা একটা কি আছে স্বরধ্বনি বেশি আসছে, এর জন্য নট ইজ ইকুয়াল, ঠিক আছে, মানে সমান না। তাহলে সমান না বলে সেটাকে আমরা কি বলবো? অসমান, ঠিক আছে, বা সমীকরণ না, তাহলে অসমীকরণ। তাহলে এটার অ্যান্সার কি হবে? অসমীকরণ। তাহলে যখন যেমন ধপ, এই দেখো ধপ প্লাস ধপ, ধপ ধপ হইলে কি হইতো? সমীকরণ হইতো। ধপ ধপ মিলে কি হচ্ছে? ধপা ধপ, তাহলে তখন কি হবে? এটা বলতো সমান না, তাহলে অসমীকরণ হবে। কি হবে? অসমীকরণ। তাহলে এগুলো একটু আমরা দেখে রাখবো, হ্যাঁ। আচ্ছা, অপরিহিতি এটাও যদি কোনো কি হয় ইকার যুক্ত থাকে, ঠিক আছে, বা ইকার আগে উচ্চারণ হয়, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? অপনিহিত বলা হয়। যেমন হচ্ছে দেখো এই যে আজি, হচ্ছে আইজ, চারি হচ্ছে কি চাই। এরকম যদি শব্দ হয় তাহলে সেটাকে আমরা কি বলি? অপনিহিতি বলি, অপনিহিতি বলি। সো আমি এগুলো যদি একটু কম পারি, ঠিক আছে, জাস্ট যতটুকু বলার একটু বলতেছি। নিচের কোনটা প্রত্যাঙ্গ বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? ঠিক আছে। তাহলে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে এই যে 3টা অক্ষর থাকে, ঠিক আছে, কি সরায়া কে আর হচ্ছে ও, এইগুলো যদি যুক্ত থাকে সেই সমাজকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাজ, ঠিক আছে। প্রত্যয়ান্ত কি? বহুব্রীহি সমাজ। তাহলে সবসময় দেখবা, খেয়াল করবা যে কোনো শব্দ যেটা আছে শব্দ শেষে সবসময় আর, এ বা অ উচ্চারণ যদি হয় সেটাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাজ বলবো। যেমন খেয়াল করে যে ঘর মুখ ও উচ্চারণ হয়েছে, দুল না আ উচ্চারণ হয়েছে, ওকে জো ও উচ্চারণ হয়েছে, বুঝছি কিনা? তাহলে যদি এরকম উচ্চারণ হয় ও, এ বা আ, তাহলে সেই সাথে সেটা কি হবে? প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাজ। কিন্তু দেখো অনন্ত, এর কি আ, এ, ও কোন উচ্চারণ হয়েছে? হয়নি। তাহলে এরকম যদি হয় সেটা বহুব্রীহি হবে না। তাহলে আনসার কি হবে? বলতো অনন্ত হবে। আনসার কি হবে? অনন্ত হবে। ক্লিয়ার? আচ্ছা, সবাই একটু কমেন্ট করবি বললাম। ওকে, তারপর আসো ইংলিশ। তাহলে কি শেষ? বাংলা চ্যাপ্টার শেষ। ক্লিয়ার? আচ্ছা, এরপর নেলসন ম্যান্ডেলা কবে পেয়েছে নোবেল প্রাইজ পেয়েছে? অ্যাওয়ার্ডের নাম হচ্ছে নোবেল প্রাইজ, ঠিক আছে। তাহলে আমরা সবাই জানি, ঠিক আছে, এটা তো হচ্ছে আমার পড়ানোর কিছু নেই, তোমার পড়ার কিছু নেই, তাহলে এটা সবাই জানার কথা। কত 1900 কত হবে? কত 93 সাল, তাই না? আচ্ছা, ইংলিশ টেক্সট বুকে তোমাদের কি এটা প্যাসেজটা ছিল, তাহলে প্যাসেজ থেকে আসছে এটা। এরকম প্যাসেজ থেকে কোশ্চেন আসতে পারে, কিছু করার নেই। তাহলে প্যাসেজগুলো এগুলো তো আসলে কিছু করার নাই। প্যাসেজ তুমি আমি কি কতগুলো পড়লাম, যার বেসিক একটু টিকটা ক্লিয়ার আছে তারা হয়তো উপকার পাইতে পারে। আর যারা হচ্ছে অনেক বেশি মোটামুটি সব সাইডের প্রিপারেশন যদি ভালো হয় তাহলে প্যাসেজগুলো পড়ে ফেলতে পারো। তাহলে নেলসন ম্যান্ডেলা কত সালে পাইছে নোবেল প্রাইজ? 1993 সালে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর হচ্ছে
ইম্পসিবল, ঠিক আছে? তাহলে সেনুনিমেন্টারি এটা হচ্ছে জ্ঞানের ব্যাপার। সেনুনিমেন্টারি আমি সবসময় বলি তুমি অপশন বাদ দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? সবচেয়ে বড় কথা হচ্ছে যদি তুমি এটা বাংলাটা জানো তাহলে তোমার সবচেয়ে সহজ হবে, ঠিক আছে? আর বাংলাটা জানলে বাকিটা তুমি যদি অপশন বাদ দিতে পারো, ঠিক আছে, তাহলে দেখবা কিছুটা হইলো কি হওয়ার সম্ভাবনা আছে। আর এই ক্ষেত্রে প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। তাহলে ইম্পসিবল অর্থ হচ্ছে নিষ্পাপ বা নিরপরাধ। ভায়োলেন্ট মানে বুঝাই যাচ্ছে, ভায়োলেন্ট মানে তীব্র বা হচ্ছে সংঘর্ষটাই। তাহলে তো নিষ্পাপের সাথে সংঘর্ষ মিললো না। আনচেঞ্জেবল, আনচেঞ্জেবল অপরিবর্তনীয়, নিষ্পাপের সাথে তো অপরিবর্তনীয় মিললো না, তাই না? এটাও মিললো না। কারণ মানে হচ্ছে কি শান্ত বোঝায়। নিষ্পাপ আর শান্ত এক জিনিস না, কিন্তু ফল্টলেস দেখো, তার কোনো কিনা অপরাধ নাই, তার মানে কি সে নিষ্পাপ। তাহলে আনসার কি হবে? ফল্টলেস হবে, বুঝছো? তাহলে এগুলো কি করতে হবে? অবশ্যই বেশি বেশি জানা থাকা লাগবে। এটা আসলে পড়লে কখনো হয় না, কারণ তোমার কোনটা আসবে সেমিনিমিটি এগুলো বলা যায় না। বাট তোমার যদি অপশনটা বাদ দিতে পারো, ঠিক আছে, তাহলে দেখবা কি অ্যান্সার করাটা সহজ হবে। হি রিড মোর লেস্ট হি ডেস্ট ইন দা হচ্ছে এক্সাম, ঠিক আছে? মনে রাখবা যদি লেস্ট থাকে, কি থাকে? লেস্ট থাকে। লেস্টের পরে সব সময় দুইটা জিনিস হয়, মেইনলি হয় শুড হয়, মেইনলি কি হয়? শুড হয়। তবে শুড যদি না থাকে তাহলে মাইট হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখো সাবজেক্ট ভার্বের পরে যদি লেস্ট থাকে তাহলে কি হবে? সাবজেক্টের পরে শুড বা মাইট বসবে। কিন্তু প্রধানত কোনটা বলে? সবসময় শুডই বসে। কিন্তু যদি শুড না থাকে তাহলে আমরা কি বসবো? মাইট বসাবো। এরপরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে দেখো কোনটাতে শুড বা মাইট আছে? নাই নাই, তাহলে এখানে কি নাই? এই যে দেখো মাইট ফেল ইন দ্য এক্সাম, ঠিক আছে? তাহলে আনসার কি হবে? মাইট বসবে। তাহলে আমরা কি জানি লিস্টের পরে সবসময় কি হয়? শুড বা মাইট বসে। তাহলে সবসময় বেশিরভাগ শুড বসবে, আর যদি অপশন না থাকে তাহলে কি বসবে? মাইট বসাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এরপর আসো। আচ্ছা, ইট ইজ ইনকামবেন্ট দেশ আস টু হেল্প দা হচ্ছে পুর, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্ষেত্রে হচ্ছে তুমি ছোটবেলা থেকে প্র্যাকটিস করে আসতেছো। এটা প্র্যাকটিসের ব্যাপার, কিছুটা মুখস্থের ব্যাপার, তাই না? মিলি মুখস্থের ব্যাপার আমি বলতে পারি। তাহলে এটা আসলে কিছু করার নাই। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন জাহাঙ্গীরনগরের জন্য পড়বা, সবসময় পড়বা, ঠিক আছে? বা তুমি যেই প্রিপারেশন নিয়ে থাকো না কেন, ইউনিভার্সিটি বলো বা হচ্ছে মেডিকেল বলো, তোমার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন মাস্ট লাগবেই লাগবে। সো এগুলো কি করা লাগবে? পড়া ছাড়া কোনো ওয়ে নাই। তাহলে ইনকামবেন্ট মানে হচ্ছে এরপর সবসময় অন বা আপন বসে। যেহেতু আপন অপশনে নাই, ঠিক আছে, কি বলবে? অন বলবে। কি বলবে? অন বলবে। তাহলে ইংলিশ কি চারটা আসছে, তো চারটার ভিতর কি আসছে? সিনোনিম আসে সবসময়। তাহলে সিনোনিম আসে, মাঝে মাঝে স্পেলিংও আসে, স্পেলিং গুলো পড়বা। আর একটা কি দেখলাম? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে, আর হচ্ছে প্যাসেজ থেকে আসতে পারে। সো একবার এক এক রকম হয়। সো এইবার দেখা যাচ্ছে এইগুলাই বেশি আসছে। ওকে, তাহলে নিচের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? তাহলে দেখো আইকিউ মানেই হচ্ছে সেটা তোমার উপস্থিত বুদ্ধি। তুমি এটা ক্লাসে বসেও করতে পারবা। যখন এরকম সংখ্যা মান আসবে তুমি ট্রাই করবা বিভিন্ন ভাবে গোনার জন্য। একবার যোগ করবা, বিয়োগ করতে পারো, যোগ করতে পারো, গুণ করতে পারো, ভাগ করতে পারো, যেভাবে মিলবে সেভাবে মেলানোর ট্রাই করবা। তাহলে এগুলো জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। যেমন আমি দেখি টুকটাক আন্দাজ করতে পারি, ঠিক আছে? কারণ কি প্র্যাকটিসের ব্যাপার। তুমি যখন প্র্যাকটিস করতে থাকবা তখন দেখবে এগুলো অটো ঠিক হয়ে যাবে। তুমি যদি একটু খেয়াল করো যে দুইটার ক্ষেত্রে এই বক্সের গলা ক্ষেত্রে আমি যদি মাঝ বরাবর দাগটার কথা উপর নিচে চিন্তা করি, দেখো 15 আর হচ্ছে কত 2, এই দুই যদি যোগ করি তাহলে কত হয় বলো তো? 17 হয়। তুমি নিচে দেখো তাহলে 8 আর 9 যোগ করলে কত হচ্ছে? 17। কত শুধু যোগ করলে কিন্তু মিলতেছে। তুমি যদি বিয়োগ করতা 15 থেকে 2 বাদ দিতা তাহলে কত হইতো? 13, ঠিক আছে? কিন্তু 8 থেকে 9 বাদ দিলে কত হয়? -1 বা হচ্ছে 1, যাই হোক তুমি যেটা বাদ দাও, তাহলে দুইটার মধ্যে মিলছে মিলে নেয়। গুণ করলে কোনো মেলার সম্ভাবনা নাই, কিন্তু যোগ করলে দেখো দুইটা 17 মিলছে। তার মানে পরের গুলোতেও কি হবে? যোগ হবে। তাহলে তুমি যদি 21 আর 8 যোগ করো তাহলে কত হয়? 29, তাই না? তুমি যদি 14 আর 8 যোগ করো তাহলে কি হবে? 29 হবে। বুঝছি? এখন আসো 20 আর 15 যোগ করলে কত হয়? 35। কত হবে? 35। তাহলে 12 সাথে কত যোগ করলে 35 হয় বলো? সহজ হিসাব। কত? 23 যোগ করলে কি হবে? 35 হবে। তাহলে দেখো আনসার কোনটা হবে? 23 হবে। তাহলে এগুলো যোগ ভাগ বিয়োগ গুণ করে দেখবা কোনটা মিলে। কোনটা মিলে সবসময় সহজ দিকের থেকে যাবা। তাহলে সবার আগে যোগ করার ট্রাই করো, ঠিক আছে? দেখো যদি মিলা যায় কপাল ভালো, ঠিক আছে? তারপরে বিয়োগ করার ট্রাই করো, তারপর গুণ করার, সবশেষে ভাগ করার ট্রাই করো, ঠিক আছে? এগুলো প্র্যাকটিসের ব্যাপার, আস্তে আস্তে কি হয়ে যাবে? এগুলো হয়ে যাবে। তাহলে আনসার কোনটা হবে? আচ্ছা, এরপরটা যদি BAD 21 হয়, EGG যদি 123 হয়, তবে CAT সমান হচ্ছে কত? এগুলোর ক্ষেত্রে সবার আগে যেটা তুমি 26টা দিকে ABCD আছে এগুলো লিখে নিতে হবে। ABCDEF, তারপর হচ্ছে GH, ঠিক আছে? তারপর IJK, এগুলো লিখে নিবে সবগুলা। যেহেতু আমার এখানে এর থেকে বেশি অক্ষর নাই। আচ্ছা, JKLMNOPQRST, আমরা জানি না টি মানে হচ্ছে 20, এটা জানো কিনা? T20 লিখবো, যে টি মানে 20। ছোটবেলা থেকে যে পর্যন্ত বই আসছিলাম, যে মানে ওই যে বিভিন্ন ফিলিং দা গ্যাপ ট্যাপ অনেক কিছু থাকতো, সবগুলো যে পর্যন্ত, যে মানে কি তাহলে 10, বুঝছি কি? এটা কমন ব্যাপার। তাহলে আমি 1 2 3 4 5 6 7 8 9 10, বাকিগুলো মাঝখানে লাগবে না মনে হয়, কোনটা আছে? এই 10 আর 1 মানে 20 এই পর্যন্ত জানলে আপাতত হয়ে যাবে। হ্যাঁ, বেশি দরকার নেই, ঠিক আছে? তুমি এইভাবে সবগুলো কি করবা? লিখে নিবা। এইটাই কোশ্চেন আসলে তোমার কাজ হবে ABCD 26টা লিখে নিবা, ঠিক আছে? তারপরে দেখবা কিভাবে মিলে। আচ্ছা, প্রথমত কথা এই যে BAD, ঠিক আছে? BAD সমান 21,
তাহলে দেখো কি বি এর ভ্যালু হচ্ছে কত, বি এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা ওকে, বি এ এর ভ্যালু হচ্ছে কত 1, তারপর কি ডি ডি এর ভ্যালু হচ্ছে কত 4। তাহলে দেখো এই যে বি এর দেয়া আছে কিন্তু এটাই দেখে 2 1 আর হচ্ছে কত 4। এখন এইগুলা তুমি যদি প্রথম যোগ করো তাহলে কত হয় 3 3 4 কত হয়েছে 7 হয়েছে, তার মানে বি এর এই যোগ করে দেবে। ওকে ভালো কথা, মিলল না। আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে মিলবে, অসম্ভব ব্যাপার, 21 অত সম্ভবই না। তাহলে বিয়োগ করে মিলল না, যোগ করে মিলল না। গুণ যদি করি, ঠিক আছে, 2 এর সাথে 1 গুণ করলে কত হয় 2, আবার এর সাথে 4 গুণ করলে কত হয় 8। তাহলে এইভাবে মিলতেছে না, ভাগ করলে তুমি না সম্ভব না, আর কমে যাবে। তাহলে কোনোভাবেই মিলতেছে না, তাহলে কি করবো? তাহলে এটা কি করতে পারি আমরা, স্কয়ার করতে পারি। তুমি যদি দেখো 2 এর স্কয়ার করো তাহলে হচ্ছে 4, তারপর স্কয়ার করে যদি যোগ করো 1 এর স্কয়ার তে 1 কি 4 আর 1 আর হচ্ছে কি 4 স্কয়ার করলে 16, তাহলে 16 আর 4 হচ্ছে কত 20, আর এই যে 1 আছে তাহলে কত হইছে 21 হইছে। বুঝছি কিনা? তাহলে এইভাবে তোমার কি করতে হবে, ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে আস্তে আস্তে একসময় কি হবে, মিলা যাবে। বুঝছি? ওকে, তাহলে কি হবে 21 হইছে। এরকম ই জি জি কেমন হইছে বোঝাই যাচ্ছে, এটাও স্কয়ারই করা হয়েছে। তুমি 5 এর স্কয়ার করো, 5 এর স্কয়ার করলে 5 করলে কত হয় 25, 7 এর স্কয়ার করলে কত হয় 7 7 49, তাই না? 49 তাহলে প্লাস 49 বুঝাই যাচ্ছে 98 আর 25 তাহলে কত 123 হইছে। এরকম সেম ভাবে তুমি যদি এইটার কি করো, স্কয়ার প্লাস যোগ করো, 3 এর স্কয়ার করলে কত হবে 9, ঠিক আছে, 1 এর স্কয়ার করলে 1 তাহলে কত হলো 10। তাহলে 20 এর স্কয়ার করলে 2 এর স্কয়ার করলে হচ্ছে 4, শূন্য স্কয়ার করলে কয়টা শূন্য হবে, 2টা শূন্য হবে, তাই না? শূন্য, তাহলে 400 410, তাহলে आंसर কি হবে 410। বুঝছি কিনা? তাহলে তোমার ফার্স্ট কাজ হবে এ বি সি ডি লিখে ফেলানো। ফার্স্ট কাজ কি এ বি সি ডি লিখে ফেলানো, তারপর যোগ, তারপর বিয়োগ, গুণ করে দেখবা যে সংখ্যা মানটা আছে সেটা মিলতেছে কিনা, ঠিক আছে। যদি না মিলে তারপর স্কয়ার করবা, যেভাবে মিলে তুমি ট্রাই করবা কয়েকভাবে, তাহলে দেখবে হয়ে যাবে। আমি কি বলছি, উপস্থিত বুদ্ধি তুমি ক্লাসে বসে করতে পারবা। আর তারপর আমি বলতেছি যাদের উপস্থিত এটা নিয়ে সমস্যা, তোমার তানভীর ভাইয়া ক্লাস নিবে, ঠিক আছে, আমাদের দুইটা বা তিনটা যদি আইকিউ ক্লাস করো, ঠিক আছে, তোমার 4 এ 4 কেউ আটকাতে পারবে না, ঠিক আছে, বুঝতে পারছি। আর এর জন্য কি অবশ্যই বেঁচে করতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো ইম্পর্টেন্ট, দেখো খুবই গুরুত্বপূর্ণ। একজন লোক এই অবস্থান থেকে হেঁটে ডান দিকে 20 ফুট, অতঃপর বাম দিকে 40 ফুট, তারপর বাম দিকে আবার 40 ফুট, সর্বশেষে আবার 40 ফুট দিয়ে অবস্থান করছে, এদের দূরত্ব কত? এরকম যদি কোশ্চেন আসে তাহলে তুমি সেই কিভাবে অ্যান্সার করবে? তাহলে তুমি ধরে নাও এই যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটা ধরলাম আমি এ বিন্দু, এই বিন্দুটা কি ধরলাম আমি এ বিন্দু, বুঝতে পারছি। বলছে এ থেকে, দেখো তুমি নরমালি আমি লিখতেছি এইভাবে, কি কোন দিকে বলছে, এই অবস্থান থেকে ডান দিকে যাইতে, কি অবস্থানে যেতে ডান দিকে, তাহলে এই যে ডান দিকে ধরলাম, এইটুকুই তোমার 20, এইটুকু তোমার কি 20 ধরে নিছি আমি। এখন যখন তুমি এইভাবে ডাকটা দিয়ে তীর চিহ্ন দিয়ে দিবা, যখন খাতা হইলে তুমি চেঞ্জ করতে পারতা, তাহলে তুমি বুঝতা যার যে দিকে দিতে সেটাই তোমার ডান দিক, তার উল্টা পাশে তোমার বাম দিক। কিন্তু বোর্ডে তো আমি বুঝাইতে পারতেছি না। বা তোমার খাতার ক্ষেত্রে একটা জিনিস সুবিধা করতে পারো, সবসময় বাম হাতটাকে নিবা। কোন হাত? বাম হাতটা নিবা। এই যে মাঝখানের যে আঙ্গুলিটা, এই যে মাঝখানের আঙ্গুলিকে ডাক তীর শিরোটা দিয়ে বসাবা, বসাইলে এই যে দুই আঙ্গুল যেটা সবসময় এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, সবসময় হচ্ছে ডান পাশ, বৃদ্ধাঙ্গুল কি পাশ? ডান পাশ, বুঝছি। আর এই যে কানি আঙ্গুল এটা সবসময় হচ্ছে কি বাম পাশ। তাই আবার যে দাগটা তুমি দিবা, দাগের দিকে আঙ্গুলটা বসাবা, কোনটা? মাঝখানের আঙ্গুলটা, মিডল ফিঙ্গারটা। তারপরে এই যে বৃদ্ধাঙ্গুলটা হবে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। তারপরে বলছে 20 ফুটের পরে বাম দিকে 40 ফুট, তাহলে বাম কোনটা আবার এই দিকে। তাহলে এই যে একটু বড় দিবা 40 বোঝানোর জন্য, এই পর্যন্ত ধরলাম 20, এই পর্যন্ত 40। এই যে দেখো আবার তীরটি বলেছি। এখন কি করছি আমি, সেম ভাবে তুমি কি করো, এই যে এই দাগটা বরাবর তুমি মাঝখানে আঙ্গুল বসাবা, বসে তাহলে ডান দিক হচ্ছে এটা, এই কানি আঙ্গুল হচ্ছে বাম দিক, তাহলে এই পাশে হচ্ছে বাম দিক। এরপর বলো আবার 40 ফুট বাম দিকে, আবার বাম দিকে যেতে বলছে, তাহলে বাম কোনটা? এই দিকে বাম দিকে। কত এবার 40, এটা ডাবল যাবে, বুঝছি না? কেন ডাবল গেল বলতে, এটা 20, এইটুকু 20, তাহলে এই যে এখানে এইটুকু 20 হয়ে যায়, বাকিটা হচ্ছে আর 20। ওকে, আচ্ছা এখন সর্বশেষে আবার বাম দিকে 40 ফুট যেতে বলছে, তাহলে দাগ যে আছে দাগের বাম বৃদ্ধাঙ্গুলি হাতটা বসাবে, এই যে দাগে হাতটা বসাইছি, এই উপরেরটা দাঁড়িয়ে কি এটা ডান পাশ, নিচেরটা কি বাম পাশ। বুঝে যাচ্ছে এই যে তীর চিহ্ন থেকে এইটাই কি যাবে বাম পাশ, কতটুকু 40, এই যে এইটুকু 20 ধরছি, তাহলে এই হচ্ছে 40, বুঝছি কিনা? তাহলে এই অবস্থান থেকে আমরা বলছি বি অবস্থান। তাহলে বলছে এ আর বি এর এই যে মাঝখানে দূরত্ব কত, বুঝাই যাচ্ছে। দেখো এইটুকু 20 হয়েছে, বাকি এইটুকু কত, এইটুকু তো 40 ছিল, তাহলে 20 আর 20 কত হয় 40 হয়, বুঝছি কিনা? তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে 20। ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার? তাহলে তুমি একটা অবস্থান, যে কোনো একটা অবস্থান ধরে নিবা, ধরে নিয়ে প্রথমে তো জানোই কোনটা ডান দিক। ডান দিকে যাওয়ার পর তুমি কি করবা, এই যে মাঝখানে মিডল ফিঙ্গারটা ডাক তীর চিহ্ন বরাবর রাখবা, রাখলে এইভাবে উল্টায় ধরবা, হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলি তোমার ডান পাশ, কানি আঙ্গুল তোমার বাম পাশ, এই রীতি ফলো করে যাবা। দাগটা তুমি যতটুকু তোমার মান বলছে তার চেয়ে কতটুকু বড় ওই নিয়ম মতোই দিবা। যেমন আমি এখানে দেখো 20 ধরছি এইটুকু করে, তাহলে 40 কতটুকু ধরছি, এর ডাবলটা এইটুকু ধরলাম 20, আর এই যে এইটুকু 20, তাহলে দেখো তোমার কোনো ভুল হবে না। তাহলে এইটুকুর মধ্যে 20 বুঝাই যাচ্ছে, বুঝতে পারছি? আচ্ছা কিন্তু বোঝার কথা না, বুঝতে কিছু করার নেই। আচ্ছা এরপরে আসো 12 নম্বর, পি কিউ। কি বলছে? পি কিউ এর চেয়ে লম্বা, তার মানে কে লম্বা? পি লম্বা। এইটাই কোশ্চেন যদি আসে তাহলে তুমি খুব সহজেই করতে পারো, দাগ দিয়ে করতে পারো। দেখো এই যে পি, আরেকটা হচ্ছে কি কিউ। বলছে কিউ এর চেয়ে পিটা লম্বা, খুব লম্বা, বলছে লম্বাই দিছি, বুঝছো? দেখো বুঝো। আচ্ছা তার মানে এটা কি কিউ এর চেয়ে খাটো, খাটো দিছে। ওকে, এরপর বলছে আর এস এর চেয়ে লম্বা, তাহলে আর কি এস এর চেয়ে লম্বা, বুঝছি কিনা? তাহলে এই যে আর দিছি,
আর এস দিছি, ঠিক আছে? তাহলে এস যতটুকু দিব তার চাইতে আরটা একটু বড় দিব, যদি আমি জানি এই দুইটার অবস্থা কেমন, কিন্তু এস এর চাইতে আর লম্বা, এইটুকু আমি বুঝছি। ওকে, বুঝছি কিউ আর আর এই যে দুটার মধ্যে, এইটা আর এইটার মধ্যে কিউ আর এর চেয়ে বেটে না, মানে কিউ আর এর চেয়ে খাটো না, তাহলে আর এর চেয়ে লম্বা কি, কিউটা আর এর চেয়ে লম্বা, বুঝছি কিনা? কিন্তু কিউ কি কখনো পি এর চেয়ে লম্বা না, পি কিন্তু সবচেয়ে বেশি লম্বা, বুঝছি কিনা? এখন বলছি তাহলে সবচেয়ে লম্বা কি, বলো সবচেয়ে লম্বা কি? এই পি, দেখি বোঝা যাচ্ছে, দেখো জাস্ট দাগ মেনটেন করছি তাহলে হয়ে গেছে। ক্লিয়ার এটা? আচ্ছা, না বুঝলে আবার না বুঝলে পি কিউ আর, আচ্ছা পি কিউ বলছে কিউ আর পি এর ভিতরে পিটা হচ্ছে সবচেয়ে লম্বা, কিউ হচ্ছে তার চেয়ে খাটো। এরপর বলছে আর আর এস এর চেয়ে, এস এর চেয়ে আর লম্বা, তাহলে আর লিখছি, আর হচ্ছে এস লিখছি। এস যতটুকু দিবা তার চেয়ে এস যতটুকু হইলে আর তার চেয়ে একটু বড়, কিন্তু এই দুইটার সম্পর্ক আমি জানি না। পরে বলছে যে কিউ আর আর এর মধ্যে কিউটা বড়, মানে আর এর চেয়ে বেটে না, বেটের মানে খাটো না, তারপর লম্বা, তাহলে কে লম্বা? কিউ লম্বা। কিউ কার চেয়ে লম্বা? এই আর এর যতটুকু আছে তার চেয়ে লম্বা। আর কিউ এর চেয়ে কে লম্বা? পি লম্বা। তাহলে সবচেয়ে লম্বা কোনটা? পি। ক্লিয়ার এটা? আনসার করতে হবে, পি হচ্ছে আনসার, পি হচ্ছে আনসার। ঠিক আছে, ওকে চলো বাইরে চলে আসছে। আচ্ছা, কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলা হয়? বাচ্চা কাচ্চা তোমরা শুধু কমেন্ট করবা, হ্যাঁ? আচ্ছা, কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে কি বলা হয়ে থাকে? আচ্ছা, টুকটাক আমি কমেন্ট দেখতে চাই। ওকে, কোষ বিভাজনের ফলে নতুন কোনটা? বুঝছি, নতুন কোষ, বাচ্চা কোষ। আবার নরমালি বাচ্চা বলি, ঠিক আছে? বায়োলজির ভাষায় সেটাকে অপত্য কোষ বলা হয়। অপত্য কোষ, কিন্তু ইংলিশ ঠিকই আছে, ইংলিশে ডটার সেল বলা হয়। তাহলে কোনটা? এই যে ডটার সেল, নতুন বাচ্চা, কিন্তু বায়োলজির ভাষাটা কি বলা হয়? অপত্য কোষ। কি? অপত্য। অপত্য কোষ কি বলা হয়? অপত্য কোষ। ক্লিয়ার? আচ্ছা, কয়টা তৈরি হলো? দুইটা বা চারটা তৈরি হলো, সেটাকে আমরা কি বলবো? অপত্য কোষ বলবো। তাহলে আনসার কি? ডি নাম্বার, ডটার সেল বলবো। ওকে, এরপর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়ে থাকে? এই নাম অ্যানসার করার ক্ষেত্রে ই দিবি 14 15 এইভাবে দিয়ে, হ্যাঁ 14 এ এইভাবে। আর সবাই আমি চাই সবাই হচ্ছে কি করো? অ্যানসার করো। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা? বিভাজন দুই ধরনের হয়, একটা সাইটোপ্লাজম আর একটা নিউক্লিয়াসের। ঠিক আছে, সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয় তোমরা একটু কমেন্ট করো। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলবো? ক্যারিওকাইনেসিস। বা নিউক্লিয়াস আরেক নাম কালকে পড়ছিলাম আমরা, কেন্দ্রিকা বলা হয়। কি বলা হয়? কেন্দ্রিকা, কেন্দ্রিকা বা কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, এই যে কেন্দ্রিকা, এর জন্য ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, আচ্ছা 14 হচ্ছে কি হবে? কি 14 বি কে লিখছে এটা? তাই 14 বি কেমন? তাহলে কি হবে? সাইটোপ্লাজমের বিভাজন, এই সা দ্বারা শুরু হয়েছে, এটাকে সাইটোকাইনেসিস বলা হয়। তাহলে 14 কি হবে আনসার? সি। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস, নিউক্লিয়াস বা কেন্দ্রিকার বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়ে থাকে। কি বলা হয়? ক্যারিওকাইনেসিস বলা হয়ে থাকে। এরপর গ্রিক শব্দ, গ্রিক শব্দ অ্যানাফেজের অর্থ কি? অ্যানাফেজের অর্থ কি? অ্যানা মানে কি? এ এন আই, অ্যানা। বাইরে যারা থাকে বা বিভিন্ন জায়গায় একটা গাড়ি আছে, নাম হচ্ছে অ্যানা। কেমনে চলে? আস্তে চলে, ধীরে চলে, অনেক গতিশীলে চলে, তাই না? তাহলে অ্যানা মানে কি? খুব দ্রুত গতিতে চলবে। তাই অ্যানাফেজ মানে হচ্ছে গতি পর্যায়। কি পর্যায়? গতি পর্যায়। ঠিক আছে, এটা হচ্ছে টেলু ফেজ। ঠিক আছে, শেষ পর্যায়, বা তোমরা যেটাকে অন্ত পর্যায় বলো। অন্ত মানে কিন্তু কি? শেষ। এগুলো কিন্তু আসছে জানি না, দেখছো আসছে অন্ত পর্যায়। প্রাক পর্যায় প্রোফেজ, প্রো মানে হচ্ছে আদি, হ্যাঁ প্রাক পর্যায়। আর মধ্য হচ্ছে মেটা, মধ্য কি? মেটাফেজ, মধ্য কি? মেটাফেজ বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে? এবার এখান থেকে যেহেতু কোশ্চেন আসছে, লেপ্টোটিন, জাইগোটিন এগুলো থেকে আসতে পারে না? আচ্ছা ওকে, তাহলে লেপ্টোস, গ্রিক লেপ্টোস মানে হচ্ছে কি? থিন বা পাতলা। ঠিক আছে, জাইগোস মানে জোড়া বা জোয়াল। ঠিক আছে, তারপর হচ্ছে কি আছে? প্যাকাইটিন, প্যাকাই মানে হচ্ছে মোটা, মোটা, পুরু, প্যাকাইটিন হচ্ছে পুরু। ঠিক আছে, তারপর হচ্ছে ডিক্লোটিন, ডিক্লো মানে হচ্ছে ডাবল। ঠিক আছে, তারপরে কি আছে? ডায়াকাই, ডায়া মানে থ্রো, ভিতরে প্রবেশ করা, এ পাশ থেকে ও পাশে যাওয়া। ঠিক আছে, মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া, এটা বোঝায়। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এগুলো পড়তে হবে, হ্যাঁ। লেপ্টোটিন সেটা কি? কি বলছি? থিন বা পাতলা বা ফাইন, সুতার মতো। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে এটা কি মনে থাকবে? তাহলে এটা হচ্ছে প্রোফেজ। ঠিক আছে, তারপর কি? মধ্য পর্যায় মেটাফেজ, অ্যানাফেজ, গতি, গতি মানে এরা গাড়ি দ্রুত গতিতে চলে। টেলো মানে শেষ বোঝায়, অন্ত বা অন্ত পর্যায়ে বলে, হ্যাঁ। তাহলে এগুলো একটু দেখে নিব। মিওসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে সিনাপসিস ঘটে? বলছে কোনটা? মিওসিসের কোন উপপর্যায়ে সিনাপসিস ঘটে? ঠিক আছে, সিনাপসিস কখন ঘটবে? সিনাপসিস কি বলতো? জোড় সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। জোড় মানে কি? বাই, বাই মানে হচ্ছে দুই, তাই না? বাই, ডাই এগুলো মানে দুই বোঝায়, তাই না? আচ্ছা ওকে, তাহলে এটা কোনটা জানি? ওই যে বাই, জাই বলছিলাম। তাহলে সিনাপসিস কোনটাতে ঘটে? জাইগোটিনে ঘটে। ঠিক আছে, কোনটাতে ঘটে? জাইগোটিনে ঘটে। বুঝতে পারছি? ল্যাপ্টোটিনে কি ঘটে? যে পোলারাইজ বিন্যাস ঘটে। আর আমি বলছিলাম বহু ক্রোমোমিয়ার দেখা যায় এর আগের ক্লাসে। তুই যা যাই কিন্তু আগেরটা দেখছো, বহু ক্রোমোমিয়ার দেখা যায়। আর হচ্ছে পোলারাইজ, যাই যে বলছে যাই মানে হচ্ছে বাই, বাই মানে কত? দুই। এই জোড়া সৃষ্টি হওয়ার পদ্ধতিকে সিনাপসিস বলা হয়।
প্যাকেটিং, ক্রসিং ওভার, কায়াজমা, টেট্রার অবস্থা, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে, এগুলো সব ঘটে। ডিপ্লোমেটিক প্রান্তীয়করণ, ইংলিশ কি টার্মিনালাইজেশন, কি বলা হয় টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন, বুঝতে পারছি? আচ্ছা, ডায়াগনিস বিলুপ্ত হয়ে গেলে দেখবা। পরাগরেণু সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? পরাগরেণু 16 খ, হ্যাঁ ঠিক আছে, স্বপ্ন নাম্বার অ্যান্সার করো। পরাগরেণু সৃষ্টি প্রক্রিয়াকে কি বলা হয়? আচ্ছা, সৃষ্টির প্রক্রিয়া মানে তৈরি মানে হচ্ছে জেনেসিস, বা উৎপাদন মানে হচ্ছে জেনেসিস। তাহলে দেখো জেনেসিস কই আছে? এই যে জেনেসিস আছে, এই যে জেনেসিস, এটা হবে না, বাকি তিনটার মধ্যে হওয়ার কথা জেনেসিস। এখন মনে রাখবা পরাগরেণু এটা ছেলেদের অংশ না মেয়েদের অংশ? পরাগরেণু কার? ছেলের অংশ, ঠিক আছে। বায়োলজিতে ছেলে, আমি সবসময় বলি ছোট, মানে মেয়েরা সবসময় বড় থাকে, ম্যাক্রো হয়, ম্যাক্রোগ্যামি, ছেলেরা সবসময় ছোট হয়, মাইক্রোগ্যামি। কিন্তু ছেলেরা সবসময় সচল থাকে, নিউক্লিয়াস আকারে ছোট হয় ছেলেদের, বাট সচল, ছোট মনে ঝাল বেশি। মেয়েরা সবসময় বড় হয়, ঠিক আছে, নিউক্লিয়াস আকারে বড় থাকে কিন্তু নিশ্চয়, ঠিক আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে মাইক্রো মানে হচ্ছে কি ছেলে, ঠিক আছে, মাইক্রো মানে হচ্ছে কি ছেলে, মেগা বা ম্যাক্রো মানে হচ্ছে বৃহৎ, বড়। তাহলে মেগাজেনেসিস, তাহলে এটা কি হবে? মেয়েদেরটা। আর মাইক্রোজেনেসিস এটা কি তাহলে হবে? ছেলেদেরটা, বুঝতে পারছি? তাহলে স্ত্রীরেণু সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলবো? মেগা বা ম্যাক্রো, আর পরাগরেণু বা পুংরেণু সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলবো মাইক্রোস্পোরোজেনেসিস। তাহলে জেনেসিস মানে কি বলছি? জেনেসিস মানে হচ্ছে কি উৎপাদন বা তৈরি, উৎপাদন বা হচ্ছে কি তৈরি, এগুলো আমরা জানি, হ্যাঁ, উৎপাদন বা হচ্ছে কি তৈরি। ওকে। কোন ফুলে ইমাস্কুলেশনের দরকার হয় না? ইমাস্কুলেশন জিনিসটা কি? ইমাস্কুলেশন জিনিসটা হচ্ছে কি করতে? পুংকেশরটাকে বাদ দেওয়া হয়, পুংকেশরটাকে ফুল থেকে বাদ দেওয়া, যেন স্ত্রী আবার স্ত্রীকেশরের কোনো ঝামেলা যেন না হয়। তাহলে মেয়েটাকে ঠিক রেখে পুরুষ অংশটা কাইটা ফেলানোর নাম হচ্ছে ইমাস্কুলেশন, ঠিক আছে। আচ্ছা, বন্ধকরণটাই এই টাইপের, যারা জানি তারা হচ্ছে অ্যান্সার করবো, ঠিক আছে। এখন আসো ইমাস্কুলেশনের ক্ষেত্রে জানি কি বলছি? স্ত্রীস্তবক যেটা আছে, স্ত্রীস্তবকের কোনো ক্ষতি করা যাবে না, তারপরে স্ত্রীস্তবক থাকতে হবে, বুঝছি কিনা? তুমি যদি একটু খেয়াল করো, ক্লিব লিঙ্গ যেটা হচ্ছে ছেলে ওনার মেয়ে না, হিজড়া, ঠিক আছে কি? আচ্ছা, ছেলে ওনার মেয়ে ওনার, ঠিক আছে, তাহলে ক্লিব লিঙ্গ, তাহলে তো স্ত্রীস্তবক নাই, তাহলে সেটার ক্ষেত্রে তো আমি সংকরায়ন করতেই পারবো না, সংকরায়ন আসবেই না। বহুলিঙ্গ, উভলিঙ্গ মোটামুটি কাছাকাছি আছে। উভলিঙ্গ মানে কি? ছেলেও আছে মেয়েও আছে, মানে কি ছেলে আছে যেহেতু তারপরে করা যাবে, ছেলেকে কাটা যাবে। বহুলিঙ্গ মানে কি? ছেলে তো ডেফিনেটলি আছে, তাহলে কাটা যাবে। তাহলে কোনটাতে কি নাই? ছেলে নাই, তাহলে কি এক লিঙ্গ, তাহলে এইটার ক্ষেত্রে কি হয় না? হয় না, তাহলে এক লিঙ্গের ক্ষেত্রে দরকার হয় না, ঠিক আছে। মানে স্ত্রীস্তবকই থাকবে এটা, কারণ সংকরায়ন তো তুমি মেয়ে দিয়েই করবা, বাচ্চা কাচ্চা জন্মের ক্ষেত্রে, তাই জন্য এক লিঙ্গের ক্ষেত্রে হয় না, বুঝতে পারছি? বাকি এই দুইটার ক্ষেত্রে হয়, এটা তো সম্ভবই না, কারণ কি নাই? স্ত্রীলিঙ্গ নাই, সাথে তো পুংলিঙ্গ নাই। ফ্লোরাল ফর্মুলা লিখতে বৃদ্ধির জন্য, কোনটার জন্য? বৃদ্ধির জন্য। এই কোশ্চেন পারতে হলে তোমার কিচ্ছু না, তোমাকে জাস্ট এই যে টার্মগুলো আছে এদের জাস্ট ইংলিশ নামটা জানলেই হবে, ঠিক আছে। যেমন মঞ্জুরি পত্রের ইংলিশ হচ্ছে ব্রাক্ট, মুখস্থ করতে হবে। জাহাঙ্গীর আসবে এটা কি? ব্রাক্ট, কি এটা? ব্রাক্ট। তাহলে উপমঞ্জুরি পত্র কি? ঠিক আছে, ব্রাক্টিউল বলা হয়, এটাকে কি বলা হয়? ব্রাক্টিউল, ঠিক আছে, ব্রাক্টিউল, ঠিক আছে। এই জন্য এল আসছে, ঠিক আছে। বাংলায় তো সহজ, মঞ্জুরি মপ, উমপ, বাংলা আসবে না, ইংলিশই আসবে। তাহলে উপবৃদ্ধির জন্য আর বৃদ্ধির জন্য, বৃদ্ধি হচ্ছে ক্যালিক্স, ঠিক আছে, এটাকে বলে এপিক্যালিক্স, এপিক্যালিক্স। তাহলে এগুলো কি করতে হবে? নাম ধরে মুখস্থ করতে হবে। দল কি থাকে? দলের সবসময় একজন ক্যাপ্টেন থাকে, ঠিক আছে। তাহলে দল হচ্ছে কি? করলা, বুঝছি? দলের জন্য কি? করলা, এর জন্য সি। ক্যালিক্স দেখো, দল আর হচ্ছে বৃদ্ধি, দল হচ্ছে পাওয়ারফুল, এর জন্য দুইটাই কিন্তু সি দ্বারা উচ্চারণ, কিন্তু দলের সিটা সে কি করছে? সি দিয়ে গেছে, কারণ সে অনেক দল, একাধারে অনেকগুলো মিলা ছিল, দল ছিল। কিন্তু বৃদ্ধি কি থাকে? সিটাকে দিতে পারবে, সি এর বতার একটা উচ্চারণ কে হয়? কে হয়, ঠিক আছে। এর জন্য সে কে দিছে, ক্লিয়ার? তাহলে বৃদ্ধি কে, তাহলে উপ থাকলে শুধু কি আসবে? হ্যাঁ, তাহলে এপিক্যালিক্স হচ্ছে কি? উপবৃদ্ধি। আর দলের জন্য হচ্ছে করলা। পুষ্পপুট, পুষ্পপুটের ইংরেজি হচ্ছে পেরিয়ান্থ, তাহলে কি হবে? এই যে পেরিয়ান্থ, পি দ্বারা শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসে পুংস্তবক আর স্ত্রীস্তবক। মেয়েরা যখন মেয়েদের ডাক্তার দেখাই দাও, তখন দেখবা গাইনিক ডাক্তার বলে, কি ডাক্তার? গাইনিক ডাক্তার। তাহলে স্ত্রীস্তবক কি দ্বারা শুরু হয়? গাইনেসিয়াম, তাহলে এই যে জি দ্বারা শুরু হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। এখন আসো পুংস্তবক কোনটা দেয়? পুংস্তবক হচ্ছে নরমালি কার ক্ষেত্রে? ছেলেদের প্রধান হচ্ছে না হরমোন নাম কি? অ্যান্ড্রোজেন, ঠিক আছে। অ্যান্ড্রেসিয়াম বলা হয় পুংস্তবককে, কি বলা? অ্যান্ড্রেসিয়াম। এর জন্য কি আসছে? কে আসছে, বুঝছি, ক্লিয়ার? তাহলে এগুলো মুখস্থ করে ফেলবা, তাহলে কি করতে পারবা? অ্যান্সার করতে পারবা, এই কোশ্চেন আসলে। তাহলে 19 কি হবে বলো? বৃদ্ধির জন্য, বৃদ্ধি মানে হচ্ছে ক্যালিক্স, তার আনসার কি হবে? সি হবে। আচ্ছা, কোনটা জীবন্ত জীবাশ্ম? কোনটা জীবন্ত জীবাশ্ম? তোমার নগ্নদিকে আপনার কিছু চ্যাপ্টারে একটা মাত্র জীবন্ত জীবাশ্ম আছে, সেটা কোনটা বলতো? কোনটা? এটাও কিন্তু জাহাঙ্গীরনগরের একটা অপশন ছিল যে থুজা, হ্যাঁ, থুজা একটা নগ্নবীজ আবৃতবীজ, এটা তো জানোই সবচেয়ে বড় বৃক্ষ, হ্যাঁ, সিপ্রাসিম্পালভিয়াস।
ঠিক আছে। আচ্ছা নিটা তো আমরা এমনি জানি, এটা হচ্ছে কি নগ্নবীজি। আর এই যে গিঙ্গ বায়োলোবা, এই যে এটা হচ্ছে কি তোমার একমাত্র জীবন্ত জীবাশ্ম, একমাত্র কি জীবন্ত জীবাশ্ম। তোমার সেকেন্ড পেপারে আরো একটা জীবন্ত জীবাশ্ম আছে সেকেন্ড পেপারে, কেউ জানি আমরা, কেউ জানি? আচ্ছা পাকিস্তান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ দেখো বিপিএল, এরকম কি পিএসএল, পাকিস্তান সুপার লিগ বলা হয়। এটা মনে হয় পি দ্বারা হচ্ছে প্লাটি প্লাস, কি প্লাটি প্লাস, প্লাটি 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 প্লাস, ঠিক আছে প্লাটি প্লাস, বুঝছি কিনা? এস এস এর দ্বারা হচ্ছে স্ফিনোডন, ঠিক আছে স্ফিনোডন। আর এল দ্বারা হচ্ছে লিমোনাস, লিমোনাস। আরেকটা হচ্ছে লেটি মা রিয়া, ঠিক আছে। তাহলে কি পিএসএল, এটা দ্বারা মনে রাখতে পারো এই চারটা, আর হচ্ছে গিঙ্গো বায়োলজি এই পাঁচটা, এই পাঁচটা মোটামুটি তোমার বইয়ে কি আছে, এগুলো হচ্ছে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। জীবন্ত জীবাশ্ম মানে কি? মানে কি যেটা বর্তমানে প্রাচীন কালে ছিল, বর্তমানে সেটার একটা দুইটা বৈশিষ্ট্য আছে, এরকম জীব বর্তমানে একটা দুইটা পাওয়া যায়, বাকি সবই কি বিলুপ্ত প্রায়, হ্যাঁ তাহলে নাই বললেই চলে, সেটাকে আমরা কি বলি জীবন্ত জীবাশ্ম। কোনটা ফল, সরল ফল, এই ফল থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। এই চ্যাপ্টার কিন্তু জানি জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা ওকে, কোনটা সরল ফল? সরল ফল একটা হচ্ছে একক ফল, সরল ফল একটা কি একক ফল, সবচেয়ে পরিচিত যেগুলো সেগুলো হচ্ছে সরল ফল, ঠিক আছে, সহজ সরল অ্যাভেলেবল থাকে, সেটা হচ্ছে কোনটা আম, আম, ঠিক আছে। বাকিগুলো এখন একটু কাঁঠাল, কাঁঠাল হচ্ছে তিনটা ফল হয়, কাঁঠাল একসাথে কয়টা হয়? তিনটা হয়, কাঁঠাল আর আনারস। চলো একটু পরে দিই, কাঁঠাল, ঠিক আছে, আর কি বলছি আনারস, আনারস, এই দুইটা তিনটা উদাহরণ আছে, এই দুইটা কি কি? একটা হচ্ছে যৌগিক ফল, যৌগিক, ঠিক আছে যৌগিক, আচ্ছা ওকে। আরেকটা কি? আরেকটা হচ্ছে সোরোসিস, সোরোসিস, যেগুলো রসালো জাতীয়, হ্যাঁ একই কথা, এটা এত আলাদা রসালো রসালো মনে রাখার দরকার নেই। আরেকটা হচ্ছে অপকৃত ফল, অপ্রকৃত, অপকৃত ফল। এই অপকৃত কাঁঠাল ছাড়াও আরেকটা আছে, সেটা নাম হচ্ছে আপেল, কি আপেল, হ্যাঁ আপেল থাকে, ক্লিয়ার? তাহলে এখানে অনেকগুলো আছে, অনেকদিন পরে দিন একটা ক্লাস নিয়ে নিবি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, বা ছোট একটা ভিডিও দিয়ে দিবনি। তাহলে কাঁঠাল আর আনারস এই তিনটা কি যৌগিক, সরসিস আর অপকৃত বা অপকৃত যৌগিক সরসিস, এই তিনটা উদাহরণ কি কাঁঠাল আর আনারস। আর অপকৃত একটা অ আছে, এর একটা বাড়ছে, সেটা হচ্ছে আপেল, ক্লিয়ার? আচ্ছা তাহলে কাঁঠাল আসে। আদা হচ্ছে গুচ্ছিত ফল, আদা স্ট্রবেরি, কি লিখলাম সুচ্ছিত লিখতেছি, গুচ্ছিত, গুচ্ছিত, গুচ্ছিত। আদা কি স্ট্রবেরি, আম হচ্ছে সরল, আপেল তো বললাম অপকৃত ফল, ক্লিয়ার? আপেল কি ফল? অপকৃত ফল। তাহলে আনসার কি যে সরল ফল কোনটা? তাহলে সরল ফল কোনটা? আম। সরল ফল কি? ওকে ঠিক আছে। এরপর তুতে কোন ধরনের অমরবিন্যাস থাকে? কোন ধরনের অমরবিন্যাস থাকে? তুতে কোন ধরনের অমরবিন্যাস থাকে? আচ্ছা এটার ক্লাসটা তোমরা কি বলছি আমি ইউটিউবে আছে, আমাদের ব্রাদার সেশন ইউটিউব থেকে দেখে নিবা, সুন্দর করে পড়ানো আছে, দুইটাই আছে, ঠিক আছে। অমরবিন্যাস আছে প্লাস হচ্ছে কি পুষ্পপত্র বিন্যাস, দুইটাই দেওয়া আছে, একবার জাস্ট দেখে আসিস, দেখবি কি এটা পাই দিবি। আচ্ছা আজকে ইউটিউবে ক্লাসটা দিয়ে দিব, তো আমি বুঝে দিই দাঁড়াই বুঝে এটা কি অমরবিন্যাস আর পুষ্পপত্র বিন্যাস ক্লাসটা দিয়ে দিচ্ছ, ক্লাস থেকে একটা একটু গ্রুপে দিয়ে দে ব্রাদার সেশন। কি বলছি? তাহলে তোমার তানভীর ভাই হচ্ছে গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, লিংকটা তোমরা দেখে নিবা, হ্যাঁ মাস্ট দেখবা, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর এখান থেকে একটা কোশ্চেন তুমি পাবা, ঠিক আছে, একটা কোশ্চেন, ঠিক আছে, একটা 100% আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এটা সুন্দর করে দেখবা। তাহলে তো কি এটা হচ্ছে আমি গ্রুপে আজকে হচ্ছে কি করবো, পোস্ট করবো, ঠিক আছে, রাত 12টার পরে, 12টার পরে দেখি কয়জন এটা অ্যান্সার করতে পারে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পড়াই যাবে। ওকে ঠিক আছে, তারপরে চলো। আচ্ছা কোনটা সরল টিস্যু নয়? কোনটা কি সরল টিস্যু নয়? আচ্ছা প্রথমত কথা, টিস্যু দুই ধরনের হয়, একটা ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু, আর একটা কি স্থায়ী টিস্যু। এই যে স্থায়ী টিস্যু আছে, স্থায়ী টিস্যু তিন প্রকার, কি স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু কয় প্রকার? তিন প্রকার হয়ে থাকে। এক নাম্বার সরল টিস্যু, দুই নাম্বার জটিল টিস্যু, তিন নাম্বার হচ্ছে কি ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। তাহলে সরল টিস্যুর উদাহরণ কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ছোট্ট কাল থেকে জানো। জটিলের জ আছে এর জন্য জাইলেম, ফ্লোয়েম, জালেম, এই জটিল। আর ক্ষরণকারী হচ্ছে তরক্ষীর বা গ্রন্থি কোষ। এই ক্ষরণকারী বা নিঃস্রাবী, এখান থেকে জাহাঙ্গীরনগর কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এদের উদাহরণগুলো কি। তোমার বইয়ে দেখো সুন্দর করে দেওয়া আছে যে উৎসেচক, উৎসেচক মানে এনজাইম, হ্যাঁ উৎসেচক মানে কি এনজাইম, উৎসেচক লিখলাম না আমি, ঠিক আছে, এনজাইম, ঠিক আছে। তার সাথে আর কি আছে? গদ, রেজিন, 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 তারপর হচ্ছে গদ, রেজিন, গদ, আঠা,
ঠিক আছে, রেজিন, গদ, আঠা, ঠিক আছে, আরেকটা কি জানি ছিল, উদ্দায়ী পদার্থ, উদ্দায়ী, রেজিন, গদ, আঠা, উদ্দায়ী পদার্থ, এগুলো কি ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু থেকে বের হয়। হ্যাঁ, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট জাহাঙ্গীরের জন্য, সো এটা একটু দেখে রাখলাম। তাহলে কোনটা आंसर হবে? তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, জাইলেম, জটিলেম, জাইলেম কি জটিলেম, নয় কোনটা? জাইলেম, নয় কোনটা? জাইলেম। ওকে, ঠিক আছে। তারপরে চল পরের কোশ্চেন দেখি। মূলের বাহিরের ত্বককে কি বলা হয়, বা মূলের বহিরাবরণকে কি বলা হয়? মূলে ম আছে, এটা হচ্ছে এপিব্লামা, মূলের বহিরাবরণকে কি বলা হয়? এপিব্লামা বলা হয়। ঠিক আছে, কাণ্ডের বহিস্থ ত্বককে কি বলা হয়? কাণ্ডের ক্ষেত্রে এপিডার্মিস বলা হয়। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবো। বুলিফর্ম হচ্ছে বিশেষ আকৃতির এক ধরনের, আচ্ছা, বিশেষ আকৃতির এক ধরনের কি হচ্ছে মূলরূপ। ঠিক আছে, সেটাকে আমরা বুলিফর্ম বলি। এগুলো দেখবে, উদ্ভিদের ভাজক টিস্যুর ক্ষেত্রে কোনটি সঠিক? ভাজক টিস্যুর ক্ষেত্রে কোনটি সঠিক? কালকে আমি পড়াইছিলাম, বা এর আগের দিন যেটা সলভ করেছিলাম সেদিন আমরা পড়াইছিলাম যে ভাজক টিস্যুর ক্ষেত্রে কি হয়। এই যে একটা বেঞ্জিক চিত্র আঁকলেই ভাজক টিস্যু, চিত্র খেয়াল করো ভাজক টিস্যু, হ্যাঁ, তাহলে দেখবা হচ্ছে কি খুব সহজ হয়ে যায় এটা। আচ্ছা, এরকম বড় বড় নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, আর মনোসাইটোপ্লাজম থাকে, কোনো ফাঁক ফোকর থাকে না, হ্যাঁ, কি এই যে এক কোষের মাঝখানে কোনো ফাঁক ফোকর থাকে না। আচ্ছা, বৃদ্ধিতে এর ভূমিকা নেই। ভাজক টিস্যু মানে বিভাজন করে, বিভাজন করে বড় করে, স্থায়িত্ব যেটা হচ্ছে স্থির হয়ে গেছে, যেটার বিভাজন হয় না, তার মানে বৃদ্ধি ভূমিকা আছে, তার মানে এটা কি সঠিক না, এটা ভুল। আচ্ছা, ওকে, নিউক্লিয়াস আকার বড়, কোষের সমানই প্রায়, তাহলে এটাও কি ভুল। তারপর যে বর্ধিষ্ণু অঞ্চল অবস্থা দেখেন, কোন অঞ্চল বর্ধিষ্ণু, যেখানে বৃদ্ধি ঘটে সেই অঞ্চলে ভাজক টিস্যু থাকে, তার মানে ক্যান্সার হচ্ছে এইটা। কোষগুলো অপরিণত, পরিণত না। যদি পরিণত হয়ে যেত, আপনার সে স্থায়ী হইতো, তাহলে সেটার আর কোনো বিভাজন হইতো না, তাহলে সে ভাজক টিস্যু হইতোই না। ভাজক টিস্যুর একটা নাম আছে, কে জানি এটা? ভাজক টিস্যুর একটা নাম, ভাজক টিস্যু বলো। তাহলে এটা কি অপরিণত হবে? হ্যাঁ, অপরিণত হবে, তাহলে এটা কি ভুল, তাহলে আনসার কি হবে? এটা। আশা করি প্রবলেম হওয়ার কথা। চিত্রটা খেয়াল করবা আর দুইটার পার্থক্য আকারে করবা, তাই দেখবা ঝামেলাটা শেষ হয়ে যাবে। উদ্ভিদ মূলের অন্তর্গঠনের জন্য কোনটা সঠিক নয়? আমি কি জানি ছন্দ লিখে দিয়েছিলাম, মূলে কি অধতক থাকে? তোমাদের কাছে কোশ্চেন করছিলাম, মূলে কি অধতক, মনে আছে না? অধতক, মূলে কি অধতক থাকে? তোমরা কি বলছিলা যে না, মূলত অধতক থাকে না। তাহলে মূলে কি দ্বারা কিউটিকল, অধতক বা হাইপোডার্মিস থাকে না। মূলরূপ সবসময় এককোষী, মূলরূপ কয় কোষী? এককোষী। এই তিনটা তুমি জানলে তুমি ক্লাস করতে পারবে। দেখো খেয়াল করো, বলছে মূলের অন্তর্গঠনের জন্য কোনটা সঠিক নয়। আমরা বলছি অধতক থাকবে না, কিন্তু অন্ততক অনুপস্থিত, এটা তো বলি নাই। তাহলে এইটাই তোমার কি সঠিক নয়, কারণ অন্ততক আছে, শুধু কি নাই, অধতক নাই। কি নাই? অধতক নাই। ভাস্কুলার ভান্ড সংযুক্ত হয়, এটা কি মূলের অন্তর্গঠনের জন্য কোনটা সঠিক নয়? ভাস্কুলার ভান্ড কি সংযুক্ত? হ্যাঁ, সংযুক্ত তো হচ্ছে কাণ্ডের, ভাস্কুলার ভান্ড অরিয়ন হচ্ছে মূলের, কর্টেক্স বড়। বৃত্তাকারে থাকলে প্রাচীর পেরিসাইকেল ভাস্কুলার ভান্ড অরিয়ন। হ্যাঁ, এটা তো বলতে একই তো, এই তো বলি ভাস্কুলার ভান্ড সংযুক্ত। তাহলে দুইটাই आंसर আসলে, অথবা ভুল আসছে এখানে। তাহলে এটা आंसर কি হবে? অরিয়ন হবে না, যে কোনো একটা आंसर হয় যদি, তাহলে অরিয়ন। তাহলে आंसर দুইটাই, এ আর বি, বুঝছি? হ্যাঁ, বাকি কর্টেক্স বড় হয় মূলের, কর্টেক্স প্লাস মজ্জাও বড়, দুইটাই বড়। হ্যাঁ, মজ্জা বড়, এর আগে তো লিখে দিয়েছিলাম। হ্যাঁ, অন্তত বৃত্তাকার হয়, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। তাহলে आंसर হচ্ছে এই দুইটা। তাহলে অন্ততক থাকবে, অন্ততক সব ক্ষেত্রেই থাকবে, ঠিক আছে। ভাস্কুলার ভান্ড মূলেরটা হচ্ছে অরিয়ন, কাণ্ডটা হচ্ছে সংযুক্ত, কাণ্ডটা কি সংযুক্ত, এইটুকু আমরা মাথায় রাখবো। হ্যাঁ, ঠিক আছে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে কোনটা সঠিক? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে কোনটা সঠিক? আচ্ছা, প্রথমত কাণ্ডের ক্ষেত্রে ভাস্কুলার ভান্ড একটু কি বললাম, সংযুক্ত হয়। বলছে দ্বি মানে একাধিক, তাহলে এগুলো সবকিছু কি হবে? বহুকোষী হবে। মূলের ক্ষেত্রে আমি বলছিলাম, মূলের কি কিউটিকল আর অধতক থাকে না, ঠিক আছে, কিউটিকল আর কি অধতক থাকে না। আচ্ছা, বলছে কাণ্ড রূপ অনুপস্থিত, কাণ্ড রূপ কেন থাকবে না? অবশ্যই রূপ থাকবে, তার মানে কি এটা ভুল, কাণ্ড রূপ থাকে। অধতক স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। পরিচক্র আছে, ডেফিনেটলি আছে। ভাস্কুলার ভান্ড বিক্ষিপ্ত না, বৃত্তাকারে সাজানো থাকে। ভাস্কুলার ভান্ড কি বৃত্তাকারে থাকে, তার মানে এটাও ভুল, ঠিক আছে। ভাস্কুলার ভান্ড কি বৃত্তাকারে সাজানো থাকে, তাহলে आंसर কি হবে? বলতো পরিচক্র আর একটা পেরিসাইকেল, পরিচক্র একটা কি পেরিসাইকেল, তাহলে आंसर কি হবে? পরিচক্র। आंसर কি হবে? পরিচক্র। তার মানে কি কোনটা সঠিক? পরিচক্র থাকে, পরিচক্র কি থাকে, বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, ডাবল উত্তর থাকলে কি করবো? আচ্ছা, ডাবল উত্তর থাকলে ট্রাই করবা হচ্ছে, যদি খুব সিরিয়াস হও, ঠিক আছে, খুব শিওর, সর্বোচ্চ একটা দুইটা থাকতে পারে। হ্যাঁ, যদি থাকে তাহলে সবসময় ট্রাই করবা সিঙ্গেল বেস্ট আনসার দেওয়া। যদি খুব শিওর থাকো তাহলে হচ্ছে অবশ্যই দেখাবো। যেমন এটা যেমন হচ্ছে দুইটা অপশন একদম মানে ভুল দেয়া, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? দাগাই দিয়ে আসবে, কিছু করার নাই তখন। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে নিচের কোনটা ম্যাক্রোমৌল বা বৃহৎ মানব যে অত্যাবশ্যক উপাদান আছে কয়টা? 17টা। তাহলে আমরা সবাই জানি এমজেকে ক্যাফে ফর্ম হচ্ছে নাইট্রোজেন, তাই না? সবাই জানার কথা এমজেকে ক্যাফে, ঠিক আছে, ফর নাইট্রোজেন। তাহলে দেখো এর মধ্যে কোনটা আছে? এই যে ম্যাঙ্গানিজ প্রথম টেবিলে গেছে এমজেকে, তাই না? তাহলে এই যারা নিচে তারা হচ্ছে ম্যাক্রো, তাহলে মাইক্রো তো পড়ার দরকার নাই, তাই না? তাহলে এমজেকে ক্যাফে ফর নাইট্রোজেন ম্যাঙ্গানিজ। সালফার সংশ্লেষণে কার্বোহাইড্রেট প্রস্তুত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? কার্বোহাইড্রেট প্রস্তুত হয়, কার্বোহাইড্রেট মানে কি জানি? গ্লুকোজ C6H12O6, তার মানে কার্বন যুক্ত হইতে হয়। তাহলে কার্বন দ্বারা কোষের আছে কয়টা? এই যে একটা আছে কার্বন, আরেকটা আছে কার্বন, ঠিক আছে, দুইটা কার্বন আছে, তাই না? কিন্তু কার্বন জারণ ঘটবে না কার্বন বিজারণ ঘটবে? কার্বন জারণ ঘটবে না, কার্বনের বিজারণ ঘটবে। বলো তো কোনটা ঘটবে? আচ্ছা, কার্বন বিজারণ পদ্ধতিতে, আচ্ছা হবে কি সি, কার্বন বিজারণ পদ্ধতিতে কি হয়? কার্বোহাইড্রেট প্রস্তুত করা হয়। তার মধ্যে কোনটা? ক্যালভিন চক্রের মাধ্যমে কার্বন বিজারণ প্রক্রিয়ায় কি করা হয়? কার্বোহাইড্রেট প্রস্তুত করা হয়। ইটিসি এর মাধ্যমে ইলেকট্রন স্থানান্তরকালে নির্গত শক্তির সাহায্যে এডিপি প্লাস হচ্ছে কি ইনঅর্গানিক ফসফেট, এটাকে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট বলা হয়। কি ইনঅর্গানিক? ইনঅর্গানিক মানে অজৈব, জৈব না, অজৈব ফসফেট। তাহলে এই যে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়া মানেই হচ্ছে ফসফোরাইলেশন। কিন্তু এখানে কি হয়? জারণ ঘটে, এর জন্য এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কি বলা হয়? এর আগে দিন বলছিলাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে ইটিসি বা ইটিএস যেটা হয় সেটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। নরমালি এটিপি যুক্ত হওয়াকে বলা হয় শুধু ফসফোরাইলেশন, ঠিক আছে? যখন আলোর সাহায্যে করবে সেটাকে বলা হয় ফটো ফসফোরাইলেশন। আর ফটো রেসপিরেশন তো কালকে দেখাইছিলাম যে যখন তীব্র আলো আর তাপমাত্রা বেশি থাকে তখন সালোক সংশ্লেষণ না হইয়া তখন কি হয়? শ্বসন হয়, সেটাকে বলা হয় ফটো রেসপিরেশন। রেসপিরেশন মানে শ্বসন, বুঝতে পারছি? আচ্ছা, যেটা তৈরি হয় গ্লাইকোলেট তৈরি হয়, কয় কার্বনের? 2 কার্বনের গ্লাইকোলেট তৈরি হয়, এগুলো আমরা পড়ছি। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস পানি, এটা কে করে? তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ কে ব্যাখ্যা করছে? তেজস্ক্রিয় আইসোটোপ কি? ওই যে হিরোশিমা মারছিল বোমা টোমা না? তাহলে কি যার কামান আছে, কামান দিয়ে বোমা টোমা মারা যায়, তাহলে যার মধ্যে রুবেন আর হচ্ছে কামেল আছে, তারা হচ্ছে তেজস্ক্রিয়টা ব্যাখ্যা করছে। এই দেখো রুবেন আর হচ্ছে কি কামেল, তারা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে ব্যাখ্যা করছে, ঠিক আছে? রবিন, হিল আর হচ্ছে ভ্যান নিল, ঠিক আছে, তারা কি করছে? ভিন্ন ভিন্ন ওয়েতে ব্যাখ্যা করছে, বুঝতে পারছি? আচ্ছা ওকে, তাহলে আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ কে ব্যাখ্যা করছে? রুবেন আর হচ্ছে কামেল ভিন্ন কামান দিয়ে ব্যাখ্যা করছে। হ্যাঁ, এটা একটু দেখে রাখবো। তেজস্ক্রিয় কত আইসোটোপ? অক্সিজেন আইসোটোপ ব্যবহার করছিল 18 কিন্তু। হ্যাঁ, একটু দেখে রাখবো। কোনটা C4 উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? C4 উদ্ভিদের এই পার্থক্য খুব সুন্দর করে বলবা। হ্যাঁ, পার্থক্য খুব সুন্দর করে দিবা। রাতে পত্ররন্ধ্র খোলা থাকে কার? রাতে পত্ররন্ধ্র C4 এর খোলা থাকে না। এটা হচ্ছে কি CAM, ক্র্যাসোলিসিয়াম অ্যাসিড মেটাবলিজম যে গোত্রটা আছে, বা এক কথায় বললে পাথরকুচি যে গাছের গোত্রটা আছে, এই গোত্রের ক্ষেত্রেই তারা শুধুমাত্র রাতের বেলা কি থাকে? পত্ররন্ধ্র খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে। বাকি সবারই হচ্ছে কি একই কথা। C3 C4 সবার জন্য কি পত্ররন্ধ্র দিনে খোলা থাকে, রাতে বন্ধ থাকে। শুধুমাত্র কে এই যে CAM, কোনটা? CAM, ক্র্যাসোলিসিয়াম অ্যাসিড মেটাবলিজম যে গোত্রটা বা পাথরকুচির যে গোত্রটা আছে সেটার ক্ষেত্রে দেখা যায়। তাহলে বাকিগুলো কিন্তু ঠিক আছে। হ্যাঁ, C4 হচ্ছে উচ্চ তাপমাত্রায়, C3 হচ্ছে সাধারণ তাপমাত্রায় বা 25 ডিগ্রি 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। শুষ্ক অঞ্চল অবচলিত হয়। হ্যাঁ, কারণ এই C4 উদ্ভিদের বেশিরভাগ উদ্ভিদই বড় উদ্ভিদ, ঠিক আছে? তার মানে কি শুষ্ক অঞ্চলে হয়। বান্ডলসিক কোষে ক্লোরোপ্লাস্ট বেসোফিল বলয় থাকে। হ্যাঁ, সবগুলাই সঠিক। ওকে, এরপর আসো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ হতে গ্লুকোজ 6 ফসফেট উৎপাদনে ব্যবহৃত এনজাইম কোনটা? এর আগে ওটা পড়াইছিলাম, চলো দেখি তাহলে আবার একটু বলি। গ্লুকোজ যদি কেউ থেকে থাকো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ কত? 6 ফসফেট। আচ্ছা, 6 ফসফেট। হ্যাঁ, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়েছে। তাহলে গ্লুকোজ এটা কয় কার্বনের? 6 কার্বনের। গ্লুকোজ, এই গ্লুকোজও কয় কার্বন? গ্লুকোজে আছে 6 কার্বনই থাকে, ঠিক আছে? কি থাকে? 6 কার্বনই থাকে। আচ্ছা, তোমরা একটা জিনিস মনে রাখবা, এখানে কোনো ফসফেট ছিল না, এখানে একটা ফসফেট যুক্ত হয়েছে। তাহলে কোন জায়গায় ফসফেট যুক্ত হোক বা মুক্ত হোক, যুক্ত বা মুক্ত, সেই এনজাইমটার নাম সবসময় কাইনেজ। কি এনজাইম? কাইনেজ। তাহলে কাইনেজ থাকা মানে ফসফেট যুক্ত হবে বা ফসফেট বের হয়ে যাবে। যুক্ত বা মুক্ত যাই হোক না কেন সেখানে কি থাকবে? কাইনেজ কথা উল্লেখ থাকবে। তাহলে দেখো অপশনে কাইনেজ কোনটাতে আছে? একটাতেই কাইনেজ আছে, সেটা হচ্ছে এই যে কাইনেজ। কিন্তু এটাকে কেন হেক্সাকাইনেজ বলে? এই যে গ্লুকোজে কার্বন কয়টা থাকে? 6টা। যেহেতু এখানেও চেঞ্জ হয়েছে এজন্য এটাকে বলা হয়েছে হেক্সোকাইনেজ। বা তুমি কি বলতে পারতা? এই যে আমি নাম কি শিখেছি পিছন থেকে বলা হয়, এটার নাম কি জানি? গ্লুকোজ 6 ফসফেট। এইভাবে থাকতে পারে। আমি বলছি প্রথম থেকে 3 অক্ষর দিবা, ফসফো গ্লুকোকাইনেজ। এটার নাম কি দিতে পারতা বাবা?
ফসফোগ্লুকোকাইনেজ। এই যে ফসফোগ্লুকো আর ফসফেট যুক্ত মানে কাইনেজ, ফসফোগ্লুকোকাইনেজ বা হচ্ছে কি যেটা এখানে দেওয়া আছে 6 কার্বনের এর জন্য হেক্সোকাইনেজ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপর আসো কোন দুইটা রঞ্জক পদার্থকে একত্রে ফাইকোবিনিজ বলা হয়? কি বলা হয়? ফাইকোবিনিজ। আমরা জানি ফাইকোসায়ানিন আর ফাইকোইরিথ্রিন, এই যে দুইটাকে। সায়ানো মানে সবসময় মনে রাখবা নীল, সায়ানো মানে হচ্ছে নীল, আর ইরিথ্রোসাইট লোহিত রক্ত কণিকা কেমন লাল, তাহলে ইরিথ্রো মানে হচ্ছে লাল, ইরিথ্রো মানে কি লাল বোঝায়, হ্যাঁ লাল। তাহলে ফাইকোসায়ানিন আর ফাইকোইরিথ্রিন কে একত্রে কি বলা হয়? ফাইকোবিনিজ বলা হয়। এই যে জ্যান্থোফিল আর হচ্ছে কি ক্যারোটিন আর হচ্ছে জ্যান্থোফিল, এদের সংকেত ফাইকোসায়ানিন ফাইকোইরিথ্রিন, এদের সংকেত যে কোনো সময় জাহাঙ্গীরনগর আসতে পারে, এর আগে হয়তো বা আসছেও। তাহলে এগুলো পড়তে হবে। দেখো আমি যে বলবো ফাইকোসায়ানিন এটা সহজ সরল, ফাইকোইরিথ্রিন এই যে যুক্ত অক্ষর আছে এত একটু ঝামেলা যুক্ত, সব একই। দেখো 34 আর 8 4 4, তাহলে ঝামেলা কি হয়েছে? হাইড্রোজেন, একটাতে 44 আর একটা 46। ওই জন্য কি বলছে ইরিথ্রিন একটু যুক্ত আছে এর জন্য 46 আর এটা হচ্ছে 44। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা ওকে। তাহলে আরেকটা হচ্ছে ক্যারোটিন আর হচ্ছে জ্যান্থোফিল। ক্যারোটিন আর কি জ্যান্থোফিল, এই দুইটাও সেম ভাবে করে নিবা। হ্যাঁ 40 56, একটা অক্সিজেন একটা আর একটা অক্সিজেন দুইটা। বলো অক্সিজেন দুইটা কই থাকবে? বলো, বুঝাই যাচ্ছে কমন ব্যাপার, যেটাতে যুক্ত অক্ষর আছে। জ্যান্থোফিলে দুইটা থাকবে আর নালে বাকি সব একই। তাহলে ক্যারোটিনে একটা, জ্যান্থোফিলে কি দুইটা। ফাইকোইরিথ্রিন এই যে যুক্ত থাকলে একটু ওটাতে ঝামেলা, গন্ডগোল থাকবে, হ্যাঁ বেশি থাকবে। বেশ এটা আমরা জায়গা তাইলে হবে। পরে আসো কোনটি টিস্যু অঙ্গ মাত্রা গঠনের জন্য উদাহরণ নয়? আচ্ছা দেখো এই যে নামে এসেছে গ্যাস তন্ত্র, তন্ত্রটা কোনোদিন কি টিস্যু হইতে পারে, টিস্যু অঙ্গ হইতে পারে না, তন্ত্র অঙ্গতন্ত্র হবে। তাই বুঝাই যাচ্ছে বাকিটা ছাড়া কোনটা নয়, তাহলে সম্ভবত তন্ত্রগুলা ছাড়া বাকি সবই হচ্ছে কি অঙ্গের মধ্যে পড়ছে। আমরা জানি না চক্ষু, কিন্তু চোখ তোমার একটা অঙ্গ না, জননাঙ্গ এটা তোমার অঙ্গ, কি প্রোবসিস এটাও কি তোমার একটা অঙ্গ। সো এটা বুঝাই যাচ্ছে কোনটা অপ্রতিসমতার উদাহরণ। প্রতিসমনিক যেটাকে ভাগ করা যায় না, জিনুক শামুক। আরেকটা উদাহরণ, ঠিক আছে, যেটা মেডিকেল যেদিন আমরা সলভ করেছিলাম বাজেদা ম্যামের বই, সেখানে ছিল অ্যামিবা। অ্যামিবা হচ্ছে অপ্রতিসম। তাহলে এই শামুক মানে হচ্ছে পিলা গ্লোবাসা, পিলা গ্লোবাসা মানে কি শামুক, তাহলে শামুক হচ্ছে শামুক। কিন্তু আমি কি বলছি যে বাজেদা ম্যামের বই অ্যামিবাকেও কি বলা হয়েছে? অ্যামিবা, অ্যামিবাকে কি বলা হয়েছে? অপ্রতিসম বলা হয়েছে। সো এটা কি করব? মাথায় রাখবো আমরা। এই যে স্পঞ্জ, শামুক আর অ্যামিবাটা মাথায় রাখবা। জিরোকও কিন্তু সেম। কোন ধরনের প্রাণীরা ইউসিএমএ, ইউ মানে কি প্রকৃত সিলম যুক্ত, তাই না? প্রকৃত, কারা কারা প্রকৃত সিলম যুক্ত? 4 নম্বর পর্ব থেকে বা 5 নম্বর পর্ব থেকে শুরু করে 9 নম্বর পর্যন্ত, ঠিক আছে। তাহলে কি কোন থেকে শুরু হয়েছে? নেমাটোডার পর থেকে, তাহলে অ্যারিনিডা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা ওকে, কি বলছি কোনটা ইউসিএমএ? হেমিকর্ডাটা, নিরালিয়া, টিনোফোরা। দেখো এর মধ্যে এই যে কাইনোডেন্সা, এটা হচ্ছে মেইন পর্বই না। আমরা কি বলছিলাম? নরক, যে নরক তারা কি ভ্রান্ত পথে চলে, মিথ্যা কথা বলে নরকে যাবে। তাহলে নেমাটোডা কি, রোটিফেরা আর কাইনোডেন্সা, এই যে এই তিনটাই হচ্ছে কি কার উদাহরণ বলতো? কার উদাহরণ? সিউডো বা কি ভ্রান্তের উদাহরণ। তাহলে বুঝাই যাচ্ছে এখানে বাদ, এটা বাদ। আচ্ছা টিনোফোরা কোনটা? আমরা জানি নিডারিয়া পর্বের ক্ষেত্রে দ্বি অনিল অপ্রতিসম দেখা যায়, টিনোফোরা বা সিওলোপ্লেনাটা, তাই না? ওটাও বাদ। নিডারিয়া তো 2 নম্বর পর্ব, ওটাও বাদ। তাহলে দেখো হিমিকর্ডাটা, আমাদের কর্ডাটা আছে, বা কর্ডাটা একটা ভাগের নাম হচ্ছে হিমিকর্ডাটা, বা কর্ডাটার সাথে সবচেয়ে ক্লোজ হচ্ছে হিমিকর্ডাটা। তাহলে নামের মধ্যে কর্ডাটা আছে, এটাতেই মনে রাখতে পারো যে কর্ডাটা হচ্ছে কি প্রকৃত সিলম যুক্ত। কোন পর্বের প্রাণীদের রক্তে হিমোসায়ানিন থাকে? হিমোসায়ানিন বা অ্যামিবোসাইট থাকে। হিমোসায়ানিন, রক্ত নিয়ে কথা আসলে কোন নামটা আসবে? বলো 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 তাড়াতাড়ি। রক্তে হিমোসায়ানিন আর অ্যামিবোসাইট থাকে, এটা কার উদাহরণ? ঠিক আছে, হিমোসায়ানিন মমযুক্ত যেটা আছে এটা, হ্যাঁ এই যে হিমো, বলো তাড়াতাড়ি কোনটা? মলাস্কা। তাহলে মলাস্কার রক্তে কি থাকে? হিমোসায়ানিন বা অ্যামিবোসাইট থাকে। হিমোসায়ানিন বাকি থাকে, অ্যামিবোসাইট থাকে। হিমোসায়ানিন বাকি, অ্যামিবোসাইট থাকে। কোনটি ডাইফি সার্কেল ধরনের লেজ? ডাই মানে কত? দুই পাশ থাকে, ডাইফি সার্কেল ধরনের লেজ। আমরা বলছি মাসিক ধরনের, একটা কমপ্লেক্স অ্যাক্টিনোপটেরিক আর একটা হচ্ছে সার্কোপটেরিক। কমপ্লেক্সের লেজ হচ্ছে হেটারো সার্কেল, হেটেরো, আর এটা হচ্ছে হোমো, ঠিক আছে। আর এটা হচ্ছে ডাইফি, কি ডাইফি, সুন্দর করে পড়াইছিলাম এটা। তাহলে বুঝাই যাচ্ছে কোনটা বলতো? সার্কোপটেরিক। এর উদাহরণ পড়াইছিলাম। উদাহরণ কি? ল্যাংফিশ আর হচ্ছে স্টিংরে। ল্যাংফিশ আর হচ্ছে কি ল্যাংফিশ, ঠিক আছে, ল্যাংফিশ আর কি সিলাকান। ল্যাংফিশ আর কি সিলাকান, এই যে সিলাকান আর হচ্ছে ল্যাংফিশ। তাহলে দেখো এটা আফ্রিকান ল্যাংফিশ, আচ্ছা কি আফ্রিকান ল্যাংফিশ। স্টিংরে হচ্ছে হালো, এটা হচ্ছে কমপ্লেক্সের উদাহরণ। স্টিংরে হচ্ছে কি কমপ্লেক্সের উদাহরণ। টাকি রেডফিশ, এগুলো তাহলে টাকি কার মধ্যে পড়বে? পরিচিত সবচেয়ে 96% অ্যাক্টিনোপটেরিক পড়ছে, তাহলে এটা অ্যাক্টিনোপটেরিক পড়বে। হ্যাঁ একটু দেখে নিবে এগুলো। রুই মাছের বক্ষ পাখনা রক্ত সরবরাহের ধমনীর নাম কি? বক্ষ মানে হচ্ছে বুক, তাই না? বুক, এটাকে কি বলা হয়? এই ক্ল্যাভিকলের পাশে থাকে সাবক্ল্যাভিয়ান ধমনী। ক্ল্যাভিকলের পাশে থাকে সাবক্ল্যাভিয়ান ধমনী। মানে বক্ষ পাখনা বা বক্ষ চক্র, এই যে দিক দিয়ে ক্ল্যাভি, সাব মানে নিচে, ক্ল্যাভি সাবক্ল্যাভিয়ান
ধমনী। ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস তাহলে কই থাকে? শ্রোণীতে থাকে। ক্যাডাল বা কডাল, কডাল মানে হচ্ছে লেজ, তাহলে কই থাকবে? লেজে থাকবে। বা পুচ্ছ, লেজ যে কথা পুচ্ছ একই কথা, লেজ বা পুচ্ছ পাখনা। হ্যাঁ, তাহলে পুচ্ছ বা লেজে কি থাকে? ক ডাল ধমনী। যদি পেশ ভাবে লেজে কডালে ল আছে তাহলে লেজ। সিলিয়াকো মেসেন্টারিক বাদ দাও। প্যারাইটা, প্যারা মানে পার্শ্বে, তাহলে দেহ প্রাচীরে হয়। রেনাল মানে হচ্ছে বৃক্ক, রেনাল মানে কি? বৃক্ক। তাহলে আমি এগুলো জানি। আর সিলিয়াকো মেসেন্টারিক মানে মধ্যের যা আছে সব, ঠিক আছে? তাহলে এগুলো পড়ার কিছু না, এগুলো একটু দেখবা। ওকে, আচ্ছা কমেন্ট করো কি বলবা? ওকে ঠিক আছে, চলো আর মাত্র 40টা আছে, বেশি নেই। আচ্ছা, পাকস্থলীতে অর্ধপাচিত খাদ্যকে কি বলা হয়? পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যকে আমরা কি বলবো? আমরা জানি মুখগহ্বর যে খাদ্যটা আসে সেই খাদ্যটা পাকস্থলীতে এসে 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে, ঠিক আছে? এখানে গ্যাস্ট্রিক জুস আর বিভিন্ন কিছুর সাথে পেস্টের মতো হয়, যেটাকে বলা হয় খাদ্য মন্ড বা মূলত কাইম বলা হয়। খাদ্য মন্ড বা কি? কাইম বলা হয়, ঠিক আছে? বা মন্ড বা কাইম বলা হয়। তাহলে কি আনসার কি হবে? কাইম। আর এই যে ব্লোস, এই ব্লোস এটা পাওয়া যায় কই? মুখগহ্বরে। মুখগহ্বরে কি থাকবে? ব্লোস। ব্লোসের বাংলা হচ্ছে খাদ্য মন্ড। হ্যাঁ, খাদ্য মন্ড, খাদ্য মন্ড কি? খাদ্য মন্ড। ক্লিয়ার? তাহলে দুইটা জিনিস একটু মাথায় রাখবো। জৈব রাসায়নিকের কাকে বলা হয়? জৈব রাসায়নিকের কাকে বলা হয়? আমরা সবাই জানি। হ্যাঁ, বর্ণটা যকৃৎ, যকৃৎকে জৈব রাসায়নিক বলা হয়। কেন? 500 ধরনের রাসায়নিক বিক্রিয়া এখানে সম্পন্ন হয়ে থাকে, বা সকল ধরনের রাসায়নিক বিক্রিয়া এখানে সম্পন্ন হয়ে থাকে। অগ্নাশয় ছয় থাকলে মিশ্র গ্রন্থি বলা হয়। তাহলে এটা কি? মিশ্র গ্রন্থি। এটা কি? মিশ্র গ্রন্থি, তাই না? মিশ্র গ্রন্থি। গ্যাস্ট্রিক আমরা জানি, গ্যাস্ট্রিকের এক নাম হচ্ছে পাকস্থলী। গ্যাস্ট্রিকের এক নাম কি? পাকস্থলী। আর অন্ত্র, অন্ত্র মানে হচ্ছে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন নাড়িভুঁড়ি মানে কি? ক্ষুদ্রান্ত আর হচ্ছে বৃহদান্ত্র। ওকে, কোনটি লিপিড পরিপাক? লিপিডে ল আছে, লিপিডের একটা এনজাইম, লিপিডের একটা এনজাইম, বুঝার কিছু নাই। সেটা কি? তুমি নরমালি সচরাচর কি হয় বা সবসময় কি হয়? লাইপেজই হয়। কি হয়? লাইপেজই হয়। নামে লাইপেজের আগে কিছু লেখা লাইপেজই হয়। শুধুমাত্র কয়েকটা জায়গায় কোলেস্টারেজ মনে হয়, কোলেস্টারেজ থাকে কয়েকটা জায়গায়। হ্যাঁ, এই কোলেস্টারেজ থাকে। আচ্ছা, এই ছক পড়াইতে একটু টাইম লাগবে। এই ছক আমি একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ, ভিডিওর ভিতরে দিয়ে দিব। তাহলে আপাতত লিপিডের মানে কি বলছি বলো? লিপিড মানে হচ্ছে কি? লাইপেজ। লিপিড মানে কি? লাইপেজ। যুগ্মতমের ঊর্ধ্বতন মতবাদ, এটা প্রবক্তাকে, ঠিক আছে? আচ্ছা, লেমার্কের যে মতবাদটা আছে তাকে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। ডারউইনের যে মতবাদটা আছে তাকে ন্যাচারাল বা প্রাকৃতিক নির্বাচন মতবাদ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এই ডারউইনের যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এই মতবাদের ভিতরে কি আছে? ওদের কয়েকটা 6টা সিদ্ধান্ত আছে। তার মধ্যে একটা ভিতরে লেখা আছে যে যোগ্যতমের শুধু কি হবে? জয় হবে। তাহলে যোগ্যতমের জয় ডারউইনের কি হচ্ছে? কি বলো? ওই যে কি বললাম, ডারউইনের সিদ্ধান্তের মধ্যে একটা, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে যোগ্যতম জীবন সংগ্রাম করবে, তার মধ্যে যোগ্যতমের কি হবে? সবসময় জয় হবে, ঠিক আছে? এটা একটু দেখবা। মানব দেহে নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? যেটা আগে ছিল কিন্তু বর্তমানে নাই। তোমরা এই যে আমাদের তৃতীয় অক্ষি পল্লব, ঠিক আছে? এই এদিকে আসে, এটাকে আমরা কি বলি? লেকট্রিক পর্দা। এইটা বলতো আগে মানুষ, এই চ্যাপ্টারে সবই পড়া হচ্ছে সে কি পড়াশোনা, যে আমরা বালক থেকে মানুষ হয়েছে, এটা কিন্তু ঠিক নাই, ইসলামের ভাষায় না। মানে মানুষের আগে ল্যাচ ছিল একসময়, এটাই বলতে যাচ্ছি। এটা এখন নাই, এই যে এটাকে নিষ্ক্রিয় অঙ্গ বলছে, এটা পুচ্ছ পারে না। অ্যাপেন্ডিক্স, এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ, বুঝতে পারছি? শরীরের লুম, এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে? কানের লুম, এগুলো হচ্ছে কি? নিষ্ক্রিয় অঙ্গ, মানে যেগুলো ইউজ নাই বললেই চলে। আক্কেল দাঁত, এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ, বুঝতে পারছি? 100টার মতো আছে। হ্যাঁ, তাহলে উপপল্লব নিষ্ক্রিয় অঙ্গ, পুচ্ছাস্থি, অ্যাপেন্ডিক্স, উপরের সবগুলা। অ্যান্সার হবে 3টাই সঠিক, বুঝতে পারছি? কতগুলোর মতো আছে? 100টার মতো রক্তবাহী নিষ্ক্রিয় অঙ্গ আছে। তাহলে এগুলো কি করবা? দেখে নেবা। ওকে, এরপর টেস্ট টিউবে রক্ত নিয়ে সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘুরাইলে, একদম রক্তের বেসিক কথা এটা, তখন 2টা স্তরে বিভক্ত হয়। উপরে কি থাকে? রক্ত রস, নিচে হচ্ছে রক্ত কণিকা, বুঝছি কিনা? এই যেরকম তুমি পড়ছো কিন্তু, উপরে কি থাকে? রক্ত রস বা প্লাজমা। উপরে কি থাকে? প্লাজমা। উপরে কি থাকে? প্লাজমা থাকে, বুঝছি কিনা? যেটাকে রক্ত রস বলতে, যেটা হলুদ, এটা কি? হলুদ, ঠিক আছে? কত পার্সেন্ট? 55%, তাই না? এগুলো আমরা জানি। আর নিচে হচ্ছে রক্ত কণিকা, রক্তকণিকা, যেটাকে ব্লাড কর্পাসল বলা হয়। কি বলা হয়? ব্লাড কর্পাসল মানে কি? ডাব্লিউবিসি এগুলো থাকে। কিন্তু নরমালি কি হয়? নরমালি কিন্তু উল্টা, কণিকা গুলাই রক্তরসে ভাসে, কিন্তু সেন্ট্রিফিউজ করলে তখন এটা হয়ে যায়। তাহলে এটা কত পার্সেন্ট? রক্তকণিকা 45%। আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে কোনটা? প্লাজমা আর হচ্ছে রক্তকণিকা। পূর্ণবয়স্ক মানব দেহে প্রতি মাইক্রোমিটার গড়ে কতটা লিউকোসাইট থাকে? লিউকোসাইটের ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, কতগুলো হোয়াইট ব্লাড সেল থাকে? বলতো কতগুলো থাকে? আমরা জানি কত? 4 থেকে 8000 হয়। 4 থেকে কত হয়? 8000 হয়। তাহলে এই রেঞ্জের ভিতরে যেটা থাকবে সেটা হবে, ঠিক আছে? এখন 5000 আছে আর 7000 আছে, কিন্তু আনসারটা 7000 ক্লোজ। হ্যাঁ, 7000টা ক্লোজ, কারণ এটা জন্ম রাইটের বই 7000 দেয়া আছে, এর জন্য 7000 থেকে ক্লোজ ধরবে। হ্যাঁ, তাহলে আনসার কি হবে? 7000 হবে। আচ্ছা, মানব দেহে লসিকার পরিমাণ কত? আমি যেভাবে মনে রাখি, লসিকা মানে হচ্ছে লিফ,
লুসিকা মানে কি লিম্ফ, LYM লিম্ফ, এই যে নামের সাথে ফ আসছে, হ্যাঁ লিম্ফ বা লিম্ফ, এই যে লিম্ফ, এই যে ফ আসছে, ফদের মনে রাখতাম 4, ফদার আমি কি মনে রাখতাম 4, ঠিক আছে, ফদার আমি কি মনে রাখতাম 4, তাহলে এটা 4 থেকে শুরু হবে, 4 থেকে 8 যদি ভুলে যাও তো নরমালি মুখস্থ করবা, তারপর লিম্ফ 4 থেকে 8, লিম্ফ কত 4 থেকে 8, জাস্ট মনে রাখবা। লিম্ফের এবার একটু দেখবা, মানবদেহের অ্যাট্রিয়ামের সিস্টল আর হচ্ছে ডায়াস্টল। প্রথমত কথা অ্যাট্রিয়াম আর যাই হোক না কেন, ঠিক আছে, কার্ডিয়াক চক্রের মোট সময় কাম হচ্ছে 0.8 সেকেন্ড, পয়েন্ট কত সেকেন্ড 8 সেকেন্ড, আর 8 সেকেন্ডের মধ্যে দুইটা ভাগ হবে, একটা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল যাই একটা সিস্টল আর একটা ডায়াস্টল, একটা কি ডায়াস্টল আর একটা হচ্ছে সিস্টল, ঠিক আছে। এখন সিস্টল আর ডায়াস্টলটা মানে ফুলানো, বেলুন যদি তুমি ফুলাও দেখবে ফুলাইতে টাইম বেশি লাগে, ছাইরা দিলে ঠাস করে শেষ হয়ে যায়। তাহলে মনে রাখবা ডায়াস্টলে সবসময় টাইম বেশি লাগে, সবসময়। যদি অ্যাট্রিয়ামের হইলে, যদি অ্যাট্রিয়ামের ডায়াস্টল হয় তখন এখানে টাইম লাগে 0.7 সেকেন্ড, কত সেকেন্ড 0.7 সেকেন্ড। তাহলে সিস্টল টোটাল টাইম 0.8, বাকি কত আছে 0.1 সেকেন্ড, বুঝছি কিনা। কিন্তু যদি এটা ভেন্ট্রিকলের হইতো, যদি কার হইতো ভেন্ট্রিকলের হইতো, তাহলে ভেন্ট্রিকলের ক্ষেত্রে ডায়াস্টলের টাইম লাগে 0.5 সেকেন্ড, ফুলাইতে টাইম লাগে 0.5 সেকেন্ড, আর কি হবে সিস্টলের টাইম লাগে হচ্ছে 0.3 সেকেন্ড, কারণ 8 সেকেন্ড তো বেশি হওয়া যাবে না, বুঝছি কিনা। কিন্তু এখানে কি বলছে সিস্টল বলছে, তাহলে সিস্টলের জন্য কত হবে 0.5 হবে, দেখো 0.5 করেছে, ও 0.5 বলে 0.3 হবে, ডায়াস্টল বলে না সিস্টল বলছে, তাহলে আনসার করতে 0.3, আনসার হচ্ছে কত ডি, আনসার কত হবে ডি হবে, আনসার কি হবে ডি হবে, বুঝছি। আচ্ছা 50 নাম্বার, এটা তো বলার কথা, বলো কি হবে, ম্যাগনেটিক রিভার্স ইমাজিং, না ভুল, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমাজিং, ঠিক আছে। ম্যাগনেটিক রেসিস্ট্যান্স, না এটা ভুল, ম্যাগনেটিক রিফ্লেকশন, এটাও ভুল, তাহলে আনসার কি হবে বি, 50 কি বি হবে। পতঙ্গের পায়ের অংশ নয় কোনটা, পতঙ্গ বলতে তোমার একটা পতঙ্গ দিয়ে আছে, সেটা কি ঘাসফড়িং, কি ঘাসফড়িং, ঘাসফড়িং এর উদাহরণ পা, পায়ের মধ্যে 5টা অংশ, ঘাসফড়িং এর পা আছে তিন জোড়াই তো না, 3 জোড়া 3টি, আচ্ছা দেখে নিস 3টি, আচ্ছা ওকে, তার অংশ হচ্ছে 5টা, কয়টা পায়ের অংশ কয়টা 5টা, আচ্ছা তাহলে কি দেখো তার মাসটা টার্সাস, এটা আচ্ছা টার্সাস, হ্যাঁ কক্সা থাকে, টার্সাস আমাদের সাথে মিলছে, ট্রোকেন্টর থাকে, তাহলে ট্রোকেন্টর কক্সা টার্সাস 3টা, আরেকটা হচ্ছে ফিমার, আরেকটা কি ফিমার, আরেকটা হচ্ছে টিবিয়া, তাহলে কি ফিমার আর হচ্ছে টিবিয়া, এই হচ্ছে 5টা অংশ। স্কেপ পেডিসেল এগুলা কার অংশ বলতো, অ্যান্টেনার অংশ, স্কেপ পেডিসেল আর ফ্লাজেলাম কার অংশ, অ্যান্টেনার অংশ, বুঝতে পারছি। আচ্ছা পয়োবিলিসিরাস পিক্টাস মানে ঘাসফড়িং এর শুক্রাণুতে ডিম্বাণু প্রবেশের মাধ্যমে কোনটা, শুক্রাণু, আচ্ছা ঘাসফড়িং এর শুক্রাণুর ডিম্বাণুতে প্রবেশের মাধ্যম কোনটা আর কি, নাকি কি বুঝ মাধ্যমে কোনটি, আচ্ছা ছিদ্রের মাধ্যমে প্রবেশ ঘটে আর কি নরমালি, মানে ডিম্বাণু শুক্রাণুটা কিভাবে প্রবেশ করে ডিম্বাণুর মধ্যে, এটা চাইছে একটু লেখাটা ভালো হয়নি, ঠিক আছে, এইভাবে ছিল না তো, বা পয়োবিলিসিরাস শুক্রাণু ডিম্বাণুর মধ্যে প্রবেশের পথ কোনটা, এইটাই কোশ্চেন আসলে। তাহলে ছিদ্র পথে যায়, ছিদ্র পথে হচ্ছে মাইক্রোপাইপ, বুঝছে কিনা, আচ্ছা একটু বলে রাখবেন। ইন্টারমিডিয়েট জিন দায়ী কোনটির জন্য, ইন্টারমিডিয়েট জিন দায়ী কোনটার জন্য, ইন্টারমিডিয়েট জিন দায়ী হচ্ছে কোনটার জন্য, আচ্ছা ওকে, সমপ্রকটতা এপিস্টেসিস কি মাসকুলার ডিস্ট্রফি অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে। আচ্ছা এপিস্টেসিস যেটা সেটা হচ্ছে কি এক ধরনের জিন, যেটা হাইপোস্টেটিক জিন আর এপিস্টেটিক জিন দুইটা ইউজ করা হয়, তাহলে ইন্টারমিডিয়েট জিন কোনটা ইউজ করা হয়, সেটা হচ্ছে সমপ্রকটতার ক্ষেত্রে, ঠিক আছে, ইন্টারমিডিয়েট জিন কোনটার ক্ষেত্রে ইউজ করা হয়, সমপ্রকটতার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি সমপ্রকটতা, দেখবা এটা। বি গ্রুপের রক্তধারী ব্যক্তি কাদেরকে রক্ত দিতে পারবে, ঠিক আছে, ওই এর আগে দিলো দেখাইছিলাম 0, তারপর কি আসবে এ, তারপর কি আসবে বি, তারপর কি আসবে বি আসবে, আচ্ছা ওই পাশে দেখবে দেয়া আছে, এটা সহজ হবে। আচ্ছা দেখো কি বলছি 0, তারপর আসে কি এ থেকে কি আসবে বি, তাহলে দুইটাই মিলা কি হবে এ আর হচ্ছে বি, তাহলে ও এ কে দেয়, এবি কে দেয়, বি এবি কে দেয়, ওকে, তাহলে ও সবাইকে দিচ্ছে, ও সর্বজনীন দাতা, এবি সবার কাছ থেকে গ্রহণ করতেছে, তার মানে এবি হচ্ছে কি সর্বজনীন গ্রহীতা। এখন তোমাকে কি বলছে কোশ্চেনে, যে বি কাকে রক্ত দেয়, তাই তো, বি রক্তধারী ব্যক্তি কাদেরকে রক্ত দিতে পারবে, বি কাদেরকে রক্ত দিতে পারবে, এই যে বি কাদেরকে রক্ত দিতে পারবে, এই যে বি এবি কে দেয় আর সবাই নিজেকে দিতে পারে, তাহলে বি কাকে দিবে, এবি কে দিতে পারবে, আর হচ্ছে কি বি নিজেকে দিতে পারবে, কাকে দিতে পারবে, নিজেকে দিতে পারবে। এখন যেহেতু বলছে বি মাইনাসটাকে দিতে পারবে, এখন মনে রাখবে আমি কি বলছিলাম, এই যে পজিটিভ চারটা, খেয়াল করো একটু, পজিটিভ চারটা,
আচ্ছা এই যে পজিটিভ চারটা, পজিটিভ গুলা শুধুমাত্র পজিটিভ কেই দেয়। কাকে দান করবে আমি বলছিলাম যে বড় লোকরা শুধু বড় লোকদেরকে সম্মান করবে, রাজা রাজা রাজাকে সম্মান করে, ঠিক আছে, আর গরিবরা তো ভুলেই না, ঠিক আছে। কিন্তু শোষণ করার সময় কি মাঝে মাঝে গরিবরা তো শোষণ করে, সাথে সাথে অন্য রাজ্য দখল করে। তাহলে মনে রাখবা পজিটিভ গুলা শুধুমাত্র দান করে কাকে, পজিটিভ কি, আর গ্রহণ করে কার কাছ থেকে, দুইটা থেকে, পজিটিভের থেকে গ্রহণ করে, নেগেটিভ থেকে গ্রহণ করে, বুঝছে। তাহলে নেগেটিভের ক্ষেত্রে কি হবে, উল্টা, এটা উল্টা। তাহলে দান করবে হচ্ছে পজিটিভ নেগেটিভ উভয়, দান করবে দেখো নেগেটিভ গুলা, ঠিক আছে, নেগেটিভ গুলা দান কাকে করবে, দান পজিটিভ নেগেটিভ উভয়কে দান করবে, গ্রহণ শুধুমাত্র কার কাছ থেকে করবে, নেগেটিভ থেকে করবে। তাহলে যেকোনো একটা পড়বো আমরা, উপরেরটা পড়ছি নিচেরটা বাদ। তাহলে বলছে তোমার কাছে বি মাইনাস কাকে রক্ত দিতে পারবে, এই নিচের গুলা রক্ত দান করতে পারবে, সবাইকেই দান করতে পারবে। তাহলে কি এ বি মাইনাস কেও দান করতে পারবে, ঠিক আছে, বি মাইনাস কেও দান করতে পারবে, বুঝছি কিনা। আচ্ছা বি মাইনাস কাকে দান করতে পারবে, দেখো তাহলে বি মাইনাস বি প্লাস কে দান করতে পারবে, বি মাইনাস কে দান করতে পারবে, এবি প্লাস কে দান করতে পারবে, বি মাইনাস কে দান করতে পারবে, বুঝছি কিনা। প্রত্যেকটা গ্রুপ এবি কে সবাই দান করতে পারে, আর নিজের গ্রুপ নিজে দান করতে পারে, ঠিক আছে। মাইনাস গুলা শুধুমাত্র কি, মাইনাস গুলা উভয়কেই দান করতে পারে, বুঝতে পারছি। প্লাস বোঝানো যাবে না, শুধু এটা মুখস্থ করবো, বাকিটা উল্টাই দিবে। একজন নিগ্র মানুষের সাথে একজন শ্বেতাঙ্গ মহিলার বিয়ে হলে একটু জনতে ফিনোটাইপিক অনুপাত কি হবে, ঠিক আছে। এটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স মানে সবচেয়ে বড় উদাহরণ যেটা আছে ওইটা। তাহলে অ্যান্সার কোনটা হবে, এইটা আমি যেভাবে করতাম 14, উল্টা পাশে আমি লিখতাম, এই পাশে হচ্ছে 1, এই পাশে 4, উল্টা পাশে এই পাশে 1, এই পাশে মাঝখানে হচ্ছে 6, 1 4 4, এই পাশে 1 4, এই পাশে থেকে 1 4, মাঝখানে কি 6, এটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, এটা দেখে নিবা। আচ্ছা শেষ, এবার কেমিস্ট্রি 24টা আছে শুধুমাত্র। ওকে ঠিক আছে। তাহলে বাটারে কোনটির পরিমাণ বেশি থাকে, বাটারে যে ব দ্বারা শুরু হয়েছে বিউটানোইক অ্যাসিড বেশি থাকে, বিউটানোইক, বিউটানোইক, নোইক, বিউটানোইক। তাহলে বিউটেন মানে কত কার্বন, 4 কার্বন, দেখো 4 কার্বন কই আছে, এই যে 3 কার্বন আর 4 কার্বন, তাহলে আছে কি বিউটানোইক অ্যাসিড, ঠিক আছে। পাম অয়েল এবং পাম অয়েল বা এগুলোর ক্ষেত্রে মেইনলি থাকে পামিটিক অ্যাসিড, ঠিক আছে, মানে অক্টা ডেকানোইক অ্যাসিড, ঠিক আছে, এগুলা থাকে পাম অয়েল বা তেল চর্বিতে মেইনলি অক্টা আর হেক্সাডেকানোইক অ্যাসিড থাকে, এই যে অক্টা ডেকানোইক অ্যাসিড পাম অয়েলে থাকে পামিটিক অ্যাসিড। একটু দেখবা অ্যালডিহাইডের শনাক্তকরণের ক্ষেত্রে কোনটা শক্ত নয়, অ্যালডিহাইডের শনাক্তকরণের ক্ষেত্রে কোনটা শক্ত নয়। আচ্ছা ওকে দেখো এই যে এটাকে আমরা টলেন বিকারক বলি, এটাকে কি বলি আমরা, টলেন বিকারক, মুখস্থ করে ফেলবা, টলেন বিকারক, টলেন বিকারক বলা এই যে এটাকে। আচ্ছা 10% সিলভার নাইট্রেট দ্রবণ এলিয়ে বিক্রিয়া করা হয়, ইউজ করা হয়, সিলভার দহন তৈরি করে, হ্যাঁ টলেন বিকারক সিলভার দহন তৈরি করে। আর টলেন বিকারক বিজারক রূপে ক্রিয়া করে না, টলেন বিকারক জারক রূপে কাজ করে। কিরকম জারক, মৃদু জারক রূপে কাজ করে, ঠিক আছে, মৃদু জারক ফেরিন দ্রবণ টলেন বিকারক মৃদু জারক হিসেবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ মৃদু জারক হিসেবে কাজ করে। তাহলে আনসার কি হবে, এই যেটা বল টলেন বিকারক আর ফেরিন দ্রবণ সম্পর্কে পার্থক্য কি, এটা কবি স্যারের বই এভাবে সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ কবি স্যারের বই দেওয়া আছে, দেখেন এটা কি মৃদু জারক, দুইটাই কি জারক, মৃদু জারক হিসেবে কাজ করে। কোন ধাতুগুলোর মধ্যে তড়িৎ কোষে অ্যানোড রূপে ব্যবহৃত প্রবণতা কোনটা বেশি, আমরা জানি তড়িৎ রাশির যে সারিটা আছে, সারিতে যে উপরে থাকবে সে অ্যানোড, উপরে সে অ্যানোড, তার সক্রিয়তা বেশি, তাহলে উপরে যে থাকবে সে হচ্ছে কি অ্যানোড। তাহলে এই যে লিক বা কি না, লিক বা কেন না মা, আমি যেভাবে করতাম লিক বা কি না, মা আলমন্দের জন্য কোন পর্যন্ত আছে, লিক বা কি না। আচ্ছা বুঝাই যাচ্ছে লিক বা কি না, এই সবার উপরে, বাকিগুলো তার নিচে, সবার উপরে লিথিয়াম, তারপর পটাশিয়াম, তারপর বেরিয়াম, ঠিক আছে, তারপর ক্যালসিয়াম, তারপর সোডিয়াম, আর বাকিগুলো সবার নিচে আছে। তাহলে সবার উপরে এই যে দেখো এই যে বেরিয়াম, আনসার কি হবে, এই হবে, বোঝাই যাচ্ছে। আমি কি বলছি, যারা উপর দিকে থাকবে তারাই হচ্ছে অ্যানোড, অ্যানোড এটা মুখস্থ করবা, হ্যাঁ যে যারা যেভাবে ছন্দ দিয়ে পড়ছো তারাই হচ্ছে সবচেয়ে সক্রিয় ধাতু, হ্যাঁ সক্রিয় ধাতু। তাহলে সক্রিয় ধাতু তারা হচ্ছে কি অ্যানোড হিসাবে কাজ করবে, যার উপর দিকে থাকে তারা অ্যানোড বা তারাই সবচেয়ে সক্রিয় ধাতু। তাহলে কি হবে, বেরিয়াম, ঠিক আছে। প্রথমে 4-5টা বান্ধব মৃত্যু হয়ে যায়, তাহলে ছন্দ দিয়ে এটা কি করবা, করে নিও। আচ্ছা লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে কোনটা শক্ত নয়, ঠিক আছে, লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে কোনটা শক্ত নয়, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এটার ক্ষেত্রে কোনটা আনসার হবে, ডিসচার্জিং কালে সলভেটেড লিথিয়াম কোষের ভিতরে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়। এটা আসলে তোমার খুব ভালো করে পড়তে হবে, হ্যাঁ এটা না পড়লে তুমি পারবা না, ঠিক আছে। এটা আনসার কি হবে বলো তো, এটা আনসার হবে ডি, ঠিক আছে। ডিসচার্জিং কালে লিথিয়াম কোষের ভিতরে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়, ডিসচার্জিং কালে লিথিয়াম কোষের ব্যাটারি কোন দিকে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়। আচ্ছা এটা কোনটা কিন্তু, হ্যাঁ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়, নরমালি কি অ্যানোড থেকে ক্যাথোড দিকে যায়, রিচার্জিং কালে ক্যাথোড থেকে অ্যানোড দিকে না, তাহলে এটা ভুল হয়েছে। রিচার্জিং এ সবসময় কি অ্যানোড থেকে ক্যাথোড দিকে যাবে, ঠিক আছে, আমি এটা ভুল দিয়েছি। রিচার্জিং কালে লিথিয়াম কোষের ভিতরে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, তার মানে কি সঠিক। আচ্ছা উপরে তিনটাই তো সঠিক হবে, আনসার হচ্ছে এটা। আচ্ছা
তার মানে সবগুলোই সঠিক। সলভেন্টের যদি থাকে, সলভেন্ট মানে পানি থাকলে তখন এটা হয়, পানি ছাড়া থাকলে তখন এটা হয়। ডিসচার্জিং কালে ভিতরে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়, এটা ঠিক আছে, ঠিক আছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায় ডিসচার্জিং এর লিথিয়াম টিউশন। আচ্ছা দেন দুইটা এটা সলভেন্টেড, কিন্তু সলভেন্টের থেকে গেলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়, সলভেন্টের রিচার্জিং খেলে অ্যানোড থেকে ক্যাথোড দিকে যায়, তাহলে রিচার্জিং এর খেলে অ্যানোড থেকে ক্যাথোড দিকে যাবে, ঠিক আছে, আর ডিসচার্জিং এর খেলে ক্যাথোড থেকে অ্যানোড দিকে যাবে সলভেন্ট অবস্থায়। কিন্তু যদি সলভেন্ট না থাকে সেক্ষেত্রে রিচার্জিং খেলে উল্টাটা হবে, রিচার্জিং কি ছিল অ্যানোড থেকে ক্যাথোড থেকে অ্যানোড দিকে গেছে, ঠিক আছে, উল্টাটা হচ্ছে, ঠিক আছে। আর ডিসচার্জিং খেলে তাহলে কি হবে, অ্যানোড থেকে ক্যাথোড দিকে যাওয়ার কথা ছিল, মানে এখানে এখানে একটা কথা ছিল, তাহলে এটা ভুল হয়েছে। তাহলে এটা মাথায় রাখবা, সলভেন্ট থাকলে হচ্ছে কি রিচার্জিং এ অ্যানোড, ডিসচার্জিং হচ্ছে ক্যাথোড, সলভেন্ট না থাকলে রিচার্জিং হচ্ছে ক্যাথোড আগে, তারপর হচ্ছে এটা, জাস্ট এটুকু মাথায় রাখলে হয়ে যাবে। আচ্ছা উদ্দীপকের 61 62 প্রশ্ন উত্তর দাও। উদ্দীপক আসছে, আচ্ছা C5H10O আণবিক সংকেতের M ও M যৌগ ডিএনপির সাথে পরীক্ষা দেয়, ডিএনপির সাথে হলুদ বর্ণের অবক্ষেপ দেয়, কিন্তু টরেন্ট বিকারের সাথে বিক্রিয়া করে না। তার মানে ডিএনপির সাথে পরীক্ষা দিলে একটু আগে যেটা দেখলাম, এটা মানে অ্যালডিহাইড, ডিএনপির সাথে পরীক্ষা দেয় কে, অ্যালডিহাইড দেয়, বুঝছি, ও অ্যালডিহাইড দেয়, কিন্তু টরেন্ট বিকারের সাথে দেয় না। অ্যালডিহাইড বলতে আরো স্পেসিফিক যদি বলি আমি, ডিএনপির সাথে পরীক্ষা দেয় কার্বনিক মূলক, কে কার্বনিক মূলক, মানে অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, বুঝছি কিনা। আচ্ছা এটা হচ্ছে ডিএনপির সাথে কার্বনিক মূলক দেয়, কিন্তু অ্যালডিহাইড আর কিটোনের ভিতরে আমরা মনে রাখবো কার্বনিক মূলক দুইটা, একটা হচ্ছে CHO আর একটা হচ্ছে CO, বুঝছি কিনা, একটা কিটোন আর একটা অ্যালডিহাইড। আমরা মনে রাখবো টরেন্ট বিকারক বা ফেরিক দ্রবণের সাথে বিক্রিয়া দেয় না হচ্ছে কিটোন, কিটোন কি করে না, বিক্রিয়া দেয় না, আর বিক্রিয়া দিলে সেটা আমরা বুঝবো কি অ্যালডিহাইড। তাহলে বুঝাই যাচ্ছে যে M যৌগটা হচ্ছে কি, বলো কিটোন, M কি কিটোন, তাহলে আমরা ধরে রাখবো M হচ্ছে কিটোন, M হচ্ছে কিটোন। আচ্ছা পক্ষান্তরে M যৌগটা ডিএনপির সাথে বিক্রিয়া করে, সাথে টরেন্ট বিকারককে বিজারিত করে, টরেন্ট বিকারককে বিজারিত করতে পারে, তাহলে Mটা কি, Mটা হচ্ছে অ্যালডিহাইড, Mটা কি অ্যালডিহাইড, অ্যালডিহাইড হচ্ছে অন্যটা হবে, ডিএনপি দিছে মানে কি অ্যালডিহাইড হবে, তাহলে কিটোন হবে, যদি বিক্রিয়া করে তাহলে হচ্ছে অ্যালডিহাইড, বিক্রিয়া না করে তাহলে কিটোন। ওকে M যৌগটা বিজারণে N পেন্টেন গঠন করে, Mটা কি কিটোন, কিটোন থেকে পেন্টেন হয়, কিটোন থেকে কি আছে N পেন্টেন গঠন করে। অন্যদিকে M যৌগটা কেনিজার বিক্রিয়া অংশ নিতে পারে, M কি করে, M হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড যেটা কেনিজার বিক্রিয়া অংশ গ্রহণ করে। পরে বলছি M যৌগটা কি, M যৌগটা কি, আচ্ছা M যৌগটা হচ্ছে কিটোন, তাহলে M আমরা কি করছি কিটোন, আচ্ছা যেটা থেকে 5 কার্বনের তৈরি হবে, আচ্ছা একটু বোঝার ব্যাপার অন্য কিছু। আচ্ছা তাহলে কি বলছি, কিটোন যেহেতু আছে আমরা এমন একটা কিটোন নিব যেটা থেকে N পেন্টেন তৈরি হবে, বুঝছি, তাহলে 5 কার্বনের একটা জিনিস তৈরি হবে। আচ্ছা একটু অনেক কিছু আমরা জানতে হবে এখান থেকে, আমরা জানি কিনা যে অ্যালকেন, চলো বিষয়টা যদি অ্যান্সার করি, সুন্দর একটা বিষয়, অ্যালকেনকে তুমি যদি জারণ করো, কি জারণ করলে তোমার হয় অ্যালকোহল, ওইচ লিখলাম, হ্যাঁ অ্যালকোহল, অ্যালকোহলকে জারণ করো তুমি যদি আবার, তাহলে অ্যালডিহাইড বা কিটোন হয়, অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, সেটাকে তুমি যদি আবার জারণ করো তাহলে অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক অ্যাসিড, বুঝছি কিনা। তাহলে বিজারণ করলে কি হবে, উল্টাটা হবে, হ্যাঁ বিজারণ করলে কি হবে, উল্টাটা হবে, বিজারণ করলে উল্টাটা হবে। তুমি এখন আসছো কোথায়, এই যে কিটোনে আসো কোথায়, কিটোনে, কিটোনকে বিজারণ করলে কি হবে, প্রথমে অ্যালডিহাইড পাবা, অ্যালকোহল পাবা, অ্যালকোহলকে আবার করলে অ্যালকেন পাবা, বুঝছি কিনা। তাহলে একটা 5 কার্বনের কিটোন যেটা থেকে ডেফিনেটলি 5 কার্বনের কিটোন হইতে হবে, কিটোন কয় কার্বন হইতে হবে, 5 কার্বনের হইতে হবে, বুঝছি কিনা। আচ্ছা ওকে, তাহলে কিটোন কয় কার্বন হবে, 5 কার্বনের একটা কিটোন হবে। কেন, কারণ 5 কার্বনের কিটোন না হলে 5 কার্বনের অ্যালকেন কখনো হইতে পারবে না, কারণ বলছে কত, পেন্টেন, পেন্টেন মানে 5। তাহলে আমরা বলতেই পারি এই যে M যৌগটা আছে, M যৌগটা কি হবে, CH3 CO, ঠিক আছে, তারপরে হচ্ছে কি ধরো হচ্ছে এবার দিতেই থাকলাম CH2, তিনটা হবে আর CH2 আর হচ্ছে CH2, কয়টা হইছে 3, 2, 5 কার্বন। তাহলে এটাকে তুমি যদি বিজারণ করো তাহলে কি পাবো, তুমি অ্যালকেন পাবো। তাহলে M হচ্ছে একটা কিটোন, তাহলে 5 কার্বনের যৌগ হবে, M কয় কার্বন, 5 কার্বনের কিটোন। আচ্ছা ওকে, CO CH3 CO CH3 CH3, আচ্ছা এটা বাদ, এটা এটাও বাদ, উপরে দুইটা থেকে মধ্যে একটা হবে, উপরে দুইটার মধ্যে একটা হবে, কোন দুইটার মধ্যে একটা হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা ওকে, এখন আসো C2H5 CO C2H5, ঠিক আছে, দুইটার মধ্যে একটা হবে, তাহলে কোনটা হবে এটা, আচ্ছা কোনটার মধ্যে হবে, এটা ভুল দিছে আমরা, এটা C ডাবল হওয়ার কথা, স্টার হওয়ার কথা, আচ্ছা এটাই হবে, হ্যাঁ এটাই হবে যেটা আমি লিখছি, ঠিক আছে, কিন্তু এটা ভুল দেওয়া হতো না, হ্যাঁ এখানে হয়তো CO ছিল, ঠিক আছে এরকম হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাই N যৌগটা হলো কি, এখন আসো N যৌগটা কেনিজার বিক্রিয়া দেয়, কেনিজার বিক্রিয়া দিয়ে শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকা যাবে না, আলফা হাইড্রোজেন থাকবে না, কিন্তু Nটা হচ্ছে তুমি একটা অ্যালডিহাইড জানো, তাহলে N একটা অ্যালডিহাইড, N একটা অ্যালডিহাইড CHO,
কিন্তু এই অ্যালডিহাইডটার মধ্যে কি থাকা যাবে না, আলফা হাইড্রোজেন থাকা যাবে না। তাহলে আলফা হাইড্রোজেন ছাড়া অ্যালডিহাইড কি হইতে পারে, আলফা হাইড্রোজেন ছাড়া অ্যালডিহাইড কি হইতে পারে, ঠিক আছে। আচ্ছা ওকে, CH আচ্ছা ওকে, তাহলে যেহেতু কার্বন তোমার পুরো কয়টা কার্বন আছে, তোমার কয়টা 5টা কার্বন আছে, কয়টা 5 কার্বন আছে, তাহলে 5 কার্বনের একটা অ্যালডিহাইড হবে, কিন্তু যেটার মধ্যে আলফা হাইড্রোজেন থাকা যাবে না। এখন আলফা হাইড্রোজেন কোনটা সেটা বলি, কার্বনগুলো যে কার্বনে যুক্ত থাকে, ধরো এই যে কার্বন, এই কার্বনটাতে কোনো হাইড্রোজেন থাকা যাবে না, এই কার্বনে কি করা থাকবে না, এই ফাঁকাতেই হাতে কোনো হাইড্রোজেন থাকা যাবে না, যেহেতু এক কার্বন দুই কার্বন দেখছে বাকি 3 কার্বন থাকে, তাহলে CH3 হচ্ছে কি CH3। তাহলে এই যে যৌগটা, এই যৌগটাই হচ্ছে N যৌগ। তাহলে এই যৌগটা দেখো কই, একটা কার্বন, যে কার্বন তিন হাতে তিনটা CH3 হলো, আর এক হাতে হচ্ছে CH, এই যে কার্বন, তাহলে आंसर হচ্ছে কি C, आंसर হচ্ছে কি C। ওকে, এরপর কোন তত্ত্বে হাইড্রোক্সিল মূলক যুক্ত যৌগকে ক্ষারক বলা হয়, হাইড্রোক্সিল মূলক মানে OH মূলক, ঠিক আছে। আমরা জানি জলীয় দ্রবণে যারা H+ দান করে তাকে আমরা অ্যাসিড বলি, অ্যাসিড, ঠিক আছে, আর যারা OH দান করে তাকে আমরা কি বলি, বেস বলি, হ্যাঁ বেস বা ক্ষার বলি। তাহলে এটা কোন তত্ত্ব, প্রথম তত্ত্ব, এটা প্রথম তত্ত্ব গাবনের আরহেনিয়াসের তত্ত্ব, কার তত্ত্ব, আরহেনিয়াস, ঠিক আছে। তাহলে বোঝাই যাচ্ছে এটা কি আরহেনিয়াসের তত্ত্ব। প্রোটন যুক্ত হলে তাকে ব্রনস্টেড-লাউডিক বা প্রোটনীয় তত্ত্ব বলা হয়, ইলেকট্রন নিয়ে কথা বলে তাকে লুইসের তত্ত্ব বলা হয়। হ্যাঁ, তিনটা। 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কত বাড়ালে ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, 17 ডিগ্রি হতে 17 ডিগ্রি তাপমাত্রা আছে, এর চেয়ে কত বাড়ালে ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক, সূত্র কি বলো, তাপমাত্রার সাথে আয়তনের সূত্র কি, কি নাই পি নাই, কি নাই কিরাল সূত্র, চাষের সূত্র। আমরা জানি কি ভি সমানুপাতিক হচ্ছে কি টি, ভি সমানুপাতিক কত টি হবে। হ্যাঁ, আচ্ছা ওকে, আরো সহজ ভাবে বোঝা যাচ্ছে, চিন্তাই করার দরকার নেই, দ্বিগুণ হয়েছে যেহেতু সমানুপাতিক, বলছে তাপমাত্রা শক্ত ছিল তখন এটা যা ছিল, তুমি যদি এটারে দ্বিগুণ হয় মানে তাপমাত্রা কত আছে, যা আছে তাপমাত্রা আগে 17 ছিল, প্রথমে কত ছিল 17 ছিল, এখন আয়তন তুমি যদি দ্বিগুণ করো, আয়তন আগে ধরো 1 ছিল, 17 তাপমাত্রা কত ছিল 1, এখন তুমি কি করছো, এই আয়তনটা তুমি দ্বিগুণ করছো 2 করছো, তাপমাত্রা এখানে কত হবে, যেহেতু সমানুপাতিক, তাহলে বলো 17 দ্বিগুণ কত হয় 34, তাহলে বোঝাই যাচ্ছে এটা 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে। কত হবে এমনিকেটা মিলো না, আচ্ছা বাদ দাও, ঠিক আছে। তাহলে চলো দেখি তাহলে কিভাবে হয়। হ্যাঁ, তাহলে আমরা সূত্র লিখি, তাহলে কি T1 V1 সমান সমান হচ্ছে কি T2 হচ্ছে কি V2 হবে। তার মধ্যে T1 এর ভ্যালু কত 17 ডিগ্রি, কিন্তু আমরা সবসময় কি করি, তাপমাত্রা কিসে নিতে হয় বলতো, কেলভিন তাপমাত্রায় নিতে হয়, কি তাপমাত্রা, কেলভিন তাপমাত্রায় নিতে হয়, তাই না। এনএলএক্স এর 17, এনএলএক্স এর 70, কোনটা বিশ্বাস করব। আচ্ছা 17 ধরি আমরা, এটা বলতে পারি 17 হবে। তাহলে এটা কত, 17 এর সাথে যদি 273 গুণ করি তাহলে কত হয় 290, তাহলে 290 ভাগ B1, B1 এর ভ্যালু কিছু দেওয়া নাই, আমরা B1 এর ধরলাম B, B1 এর কি ধরলাম B, T2 আমরা T2 তে বের করব আয়তনে, T2 বের করব, তাহলে T2 ভাগ হচ্ছে কত, এটার মান হচ্ছে কত B যদি হয় তাহলে B2 এর মান হচ্ছে 2B, তাহলে এই যে এটা কাটা, এই দুই দ্বারা এটা গুণ করবা দিলে, তাহলে T2 সমান সমান হচ্ছে কত হয় 9, কত গুণ 3 এর কত হয় বলো, কত 58, তারপর হচ্ছে কি 580, তাই না 580 লিখছে, তাহলে 580 থেকে কত 273 তুমি যদি বাদ দাও তাহলে কত হবে, 273 বাদ দিলে কত হবে 300 কত 307, ঠিক আছে। তাহলে 307 থেকে তুমি যদি কি হবে 17 বাদ দাও, কত বাড়াতে হবে বলছে, তাই না, তুমি যদি 17 বাদ দাও তাহলে তুমি এটা পাওয়া যাবে, কত বাদ দিবা 17 বাদ দিলে কত হবে 290, তাই না 290, তাহলে आंसर হচ্ছে কি 290 ডিগ্রি সেলসিয়াস, দেখুন স্যার এই 290 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, বর্ণহীন অম্লীয় দ্রবণে ক্রমাগত ক্ষার দ্রবণ যোগ করলে পিএইচ দ্রবণটা লালচে বেগুনি বর্ণ ধারণ করে, কোন বেগুনি, লালচে বেগুনি বর্ণ ধারণ করে, ঠিক আছে। আচ্ছা তাহলে অম্লীয় দ্রবণে তুমি ক্ষার যোগ করবা লালচে বেগুনি বর্ণ ধারণ করবে, ঠিক আছে, তাই সেটা পিএইচ কত হবে, ঠিক আছে, পিএইচ কত হবে। আচ্ছা গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে, লালচে বেগুনি বর্ণ ধারণ করে কোনটা, ঠিক আছে, 8.2 থেকে 9.8 হবে, ঠিক আছে। ক্রমাগত কি যোগ করছো তুমি, ক্ষার যোগ করছো, তাহলে ক্ষার বাইরে গেছে, তাহলে এটা ভ্যালু কত হবে বলো 8.2 থেকে 9.8, আচ্ছা তাহলে आंसर কোনটা, এই যে ফেনফথেলিন যেটা আছে সেটা, এই যে 8 থেকে কত 10 পর্যন্ত হয়েছে, যেটা যে ক্ষারীয় দ্রবণের বর্ণ কি, এই যে লালচে, লালচে বেগুনি, হ্যাঁ লালচে বেগুনি বা গোলাপি, ঠিক আছে এটা। ওকে ঠিক আছে। ক্যালসিয়াম OCl এর আয়নিক যৌগে ক্যালসিয়াম আয়নের চার্জ সংখ্যা কত, এটা পড়ার কিছু নাই, ক্যালসিয়াম সারা জীবন যৌগিক হবে 2+, এটা চোখ বন্ধ করে 2+, ঠিক আছে, এটা পড়ার কিছু নাই। ওকে ঠিক আছে, কিন্তু এখানে যদি ক্লোরিনের চাইতো তাইলে কিন্তু ঝামেলা হতো, ঠিক আছে। এই যে দুইটা ক্লোরিনের দুইটা আলাদা আলাদা চার্জ,
ঠিক আছে? তোমরা জানো কিনা এই যে ক্যালসিয়াম, আমি তোমার যদি সুন্দর করে দেখে আসলে কি হয়েছে এটা। ক্যালসিয়ামের দুইটা হাত না, এক হাতে শুধু ক্লোরিন, এক হাতে কি শুধু ক্লোরিন, আরেক হাতে হচ্ছে Cl, OCl দিতে আসলে OCl। তাহলে এই টোটালটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে মাইনাস, বুঝছি? তাহলে ক্যালসিয়াম তো 2 প্লাস, বুঝছি কিনা? তাহলে একটা ক্লোরিনের গ্রাউন্ড মান হচ্ছে কিন্তু -1, তাহলে এটা সমান সমান হচ্ছে -1, বাট এটা তোমার বের করতে হবে। তাহলে OCl সমান সমান হচ্ছে কত? চার্জ কি হয়? সমান হয়। তাহলে এখান থেকে আরো ক্লোরিনের বের করবা, তাহলে ক্লোরিন তুমি যদি রাইখা দাও তাহলে কি অক্সিজেনের জন্য কত হয়? -2, বুঝছি কিনা? তাহলে ওই পাশে গেলে -1, এই পাশে গেলে কি হবে? +2, বুঝছি কিনা? বা এই যে নিয়ম যদি লিখি আমি, তাই না? আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে +1, ঠিক আছে? তাহলে ক্লোরিন সমান +1, তাহলে একটা ক্লোরিনের ভ্যালু হচ্ছে -1 আর একটা ক্লোরিনের ভ্যালু হচ্ছে +1, ঠিক আছে? যদি ক্লোরিনটা একটু তোমার তাহলে কিন্তু ভিন্ন হতো, তাহলে অ্যান্সার হইতো -1 +1, ক্লোরিনের অ্যান্সার কি হইতো? -1 +1। আবদ্ধ পাত্রে অধিক চাপে থাকা গ্যাসগুলো ছিদ্রপথে কম চাপযুক্ত এলাকায় চলে আসে কি বলা হয়? ঠিক আছে, দেখো কি অধিক চাপের গ্যাসগুলা কি ছিদ্রপথে, ছিদ্র থাকলে সেটাকে অনুব্যাপন বলা হয়। কি ব্যাপন? অনুব্যাপন বলা হয় বা ইফিউশন বলা হয়। অনুব্যাপন বা ইফিউশন, সরু ছিদ্রপথে কোনো কিছু বের হয়ে যাওয়া, গাড়ির চাকা ব্রাস্ট হয়ে যাওয়া, ওইটাকে ছোট দিয়া বের হয়ে যায়। উচ্চ চাপে থাকে বের হয়ে কি বাইরেটা কি চাপ কম থাকে, এইটাই। তাহলে অনুব্যাপনের এটা ক্লাসে কি হবে? অনুব্যাপন। কুসদরটা হোমোস্ফিয়ারের অন্তর্ভুক্ত নয়। হোমোস্ফিয়ারের তিনটা, হেটারোস্ফিয়ারে শুধুমাত্র থার্মোস্ফিয়ার, এটা শুধুমাত্র হেটারোস্ফিয়ার, ঠিক আছে? আর বাকি সবগুলো হচ্ছে কি হোমোস্ফিয়ার। তাহলে आंसर কি? ডি হবে। आंसर কি হবে? ডি হবে। ইলেকট্রনের চার্জ নিচের কোনটা? ইলেকট্রনের চার্জ নিচের কোনটা? দেখো ইলেকট্রনের চার্জ হচ্ছে কি 4.8 ইনটু 10 ইনভার্স 10 ESF, এটা হচ্ছে নরমাল, আসলে একক হচ্ছে এটা। তাহলে এটা তুমি কিন্তু গুছাই লিখতে পারো। কি করতে পারো? গুছাই লিখতে পারো। দশমিক ওই দিকে নিছো, একটা ইনভার্স, দশমিক আরেক ঘরের দিকে নিছো, আরেকটা ইনভার্স। তাহলে মেইন ফোকাস করা হচ্ছে কোনটা? এইটা। তাহলে উপরে সবগুলা দেখো এইটাই কোশ্চেন কিন্তু আসে যায় কিন্তু, হ্যাঁ? সো এটা একটু দেখে রাখো। কোনটি সত্য? সত্য 1 অ্যাংস্ট্রম সমান কত? 10 কত বলো তাড়াতাড়ি। কত? 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে সবগুলো ন্যানোমিটারে দেওয়া, ঠিক আছে? 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে, আমরা মনে রাখবো যে মিটার আগে দিয়া, মিটারে নেওয়ার আগে আমাদের শিখবো, ঠিক আছে? 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে কত হবে বলো? তাহলে হচ্ছে 10 ইনভার্স 10 মিটার, 10 ইনভার্স 10 মিটার। আর মিটার আর ন্যানোমিটারের মধ্যে যে সম্পর্কটা, মিটার আর ন্যানোমিটারের মধ্যে সম্পর্ক কোনটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, আবার 1 মিটার সমান সমান হচ্ছে ন্যানোমিটার কত? 10 আর 10। 1 মিটার সমান সমান হচ্ছে ন্যানোমিটার, মিটারের সাথে যদি ন্যানোমিটারের তুলনা করি তাহলে এই 10 তো 10 থেকে গেল 10, ঠিক আছে? ইনটু হচ্ছে কত? ন্যানোমিটার হচ্ছে কত? 10 ইনভার্স 9, তাহলে এখন আমি ন্যানোমিটার বলতে পারি, বুঝছি? ন্যানোমিটার। আচ্ছা 10 ইনভার্স না, 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার 9 হবে। কত হবে? 10 টু দি পাওয়ার 9 হবে। আচ্ছা এই যে এখানে আচ্ছা 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনভার্স 10 মিটার, বুঝতে পারছি? আচ্ছা ওকে, এটা আমি যদি ন্যানোমিটার নিতে চাই 10 ইনভার্স 9, 1 মিটার সমান 10 ইনভার্স 9 মিটার, বুঝতে পারছি? ওটা জাস্ট একটু ভাঙা গেছে, 10 ইনভার্স 1 আর 10 ইনভার্স 9 একই তো কথা। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে এই যে 10 ইনভার্স 9 মিটার, সেটা আবার কি করছি? আচ্ছা 10 যোগ করছি, যোগ করে এখানে 3 বার বাড়াইছি, একই কথা, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এইটুকুর বদলে আমি ন্যানোমিটার লিখতে পারি, ন্যানোমিটার লিখছি এটা আসলে কিছুই না, যেভাবে দেয়া আছে এটা জাস্ট ভাঙাইছে আর কি, ঠিক আছে? আর কিচ্ছু না। আচ্ছা বুঝছো কি এটা? আচ্ছা দেখো এই যে 10, ঠিক আছে, ইনভার্স -2 যেই কথা, এটা মানে 10 ইনভার্স 1, ঠিক আছে? কেমনে বুঝলাম? তুমি দেখো দশমিক যদি এক ঘরের দিকে নিয়ে আসো তাহলে এখানে কি হবে? দশমিক এক ঘরের দিকে নিয়ে আসো তাহলে কি হবে? 1 ইনটু 10 ইনভার্স, দশমিক যখন এই দিকে নিয়ে আসবে এখান থেকে কি হবে? কমবে, 1 হবে। তো 1 থাকা না থাকা একই কথা, তাহলে ওটা এটা কি একই কথা। আনসার কি? মৌলসমূহের আয়নিক ব্যাসার্ধের কোন ক্রমটা সঠিক? আয়নিক ব্যাসার্ধের কোন ক্রমটা সঠিক? ব্যাসার্ধ উপর থেকে নিচ দিয়ে গেলে, বাম থেকে ডান দিয়ে গেলে ব্যাসার্ধ কমে, উপর থেকে নিচ দিয়ে গেলে বাড়ে, ঠিক আছে? বাম থেকে ডান দিয়ে গেলে, এই দিকে গেলে হচ্ছে কমে, ঠিক আছে? আর এই দিকে গেলে কি হয়? বাড়ে। এই দিকে গেলে কি হয়? বাড়ে। তাহলে বুঝাই যাচ্ছে দেখো ব্যাসার্ধের ক্রম কোনটা। তাহলে লি না কে রুবি সেটে ফেলেছে, মিলাও এটা, লি না কে, এই যেটা লি না কে, তাই না? আর বাকি কোনটাই মিলে না, সব উল্টা পাল্টা। তাহলে আনসার কি হবে? বি হবে। মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতা কোনটা ক্রম? তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডান দিকে গেলে বাড়ে, বাম থেকে ডান দিকে গেলে কি হবে? এই যে এদিকে বাড়বে, ঠিক আছে? বাড়ে। আর উপর থেকে নিচ দিকে গেলে কি হয়? কমে। তাহলে দেখো কি সিরিয়াল মেনটেন করছে কিনা? আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে দেখো কোনটা হবে বলো তো? উপর থেকে নিচ দিকে গেলে কি বলছি? বাম থেকে ডান দিকে গেলে বাড়ে, ঠিক আছে? উপর থেকে নিচ দিকে গেলে কমে, বুঝছি? আচ্ছা এখানে দুইটা গ্রুপ দেওয়া আছে, একটা হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে কি ম্যাগনেসিয়াম, বুঝছি? আরেকটা আছে লিথিয়াম আর হচ্ছে সোডিয়াম। আচ্ছা আমরা জানি বাম থেকে ডান দিকে গেলে বাড়ে, বুঝছি কিনা? তাহলে এদিকে গেলে বাড়ে, তাহলে বুঝাই যাচ্ছে এ বড়, লিথিয়ামের চেয়ে কি বেরিলিয়াম বড়। আবার উপর থেকে এদিকে গেলে তো মানে সোডিয়ামের চেয়ে বড়, ম্যাগনেসিয়াম বড়, বুঝছি কিনা? আর উপর থেকে নিচ দিকে গেলে কি হয়? কমে, বুঝছি কিনা? তাহলে দেখো সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে বেরিলিয়াম,
কারণ এই দিকের থেকে সে বড়, এই দিক থেকে চিন্তা করলে বড়। তাহলে সবার আগে ক্রম হচ্ছে কি বেরিলিয়ামের ক্রম, বেরিলিয়াম সবার বড়। তারপর কোনটা? লিথিয়ামের থেকে বেরিলিয়াম বড়, সোডিয়ামের থেকে বড়, ম্যাগনেসিয়াম বড়। তাহলে বুঝাই যাচ্ছে বেরিলিয়ামের পরে কি হবে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের থেকে পরে কি? পরে সোডিয়াম, লিথিয়ামের মধ্যে কি বড়? লিথিয়াম বড়। ঠিক আছে, কারণ উপর থেকে নিচ দিকে কমবে, এদিকে আসলে কমবে, তাহলে এই সবচেয়ে বড়। তাহলে এরপর হচ্ছে কি সোডিয়াম, সবচেয়ে সোডিয়াম হবে। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে কি এ। আনসার হচ্ছে কি 4% সোডিয়াম দ্রবণের ঘনমাত্রা কত? পার্সেন্টেজ থাকলে সূত্র কিছুই না, তাহলে দ্রবণের ঘনমাত্রা চাইছে, তাই না? আচ্ছা, পার্সেন্টেজ থাকলে ঘনমাত্রা বের করার নিয়ম হচ্ছে কি পার্সেন্ট ইনটু দেখো ঘনমাত্রা এক সমান সমান সব সহজ ঠিক, যত পার্সেন্ট থাকবে তার সাথে 10 গুণ করবা, নিচে হচ্ছে m আণবিক ভর। ঠিক আছে, আচ্ছা তাই এখন পার্সেন্ট কত আছে? 4 ইনটু হচ্ছে 10 40। কার আণবিক? সোডিয়াম হাইড্রোক্সাইড 40। বুঝছি কিনা? সোডিয়াম হাইড্রোক্সাইড কত? 40। তাহলে 4 গুণ 40 40 কাটা তাহলে 1। ঠিক আছে, তাহলে आंसर হবে 1। 1 কোনটা? এই যে বি। आंसर হচ্ছে কত? বি। সমপরিমাণ পানিতে কোন দ্রবটির দ্রাব্যতা সবচেয়ে বেশি? ঠিক আছে, কোন দ্রবটির দ্রাব্যতা সবচেয়ে বেশি? আচ্ছা, সবসময় মাথায় রাখবো, আমরা সবসময় মাথায় রাখবো সবচেয়ে দ্রাব্যতা বেশি হয় সবসময়। ঠিক আছে, এটা কোনটা? পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট দ্রাব্যতা যে কোনো যৌগের চেয়ে বেশি, এটা মাথায় রাখবে, তাই দেখো ঠিক হয়ে যাবে। তাহলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা সবচেয়ে বেশি হয়। কোন উক্তিগুলো সঠিক নয়? কোন উক্তিটা সঠিক নয়? সাম্যাবস্থায় বিক্রিয়ক উৎপাদের সংযুক্তি এক থাকে। ওকে, ভালো কথা। প্রভাবক রাসায়নিক সাম্যের পরিবর্তন করে দ্রুত সাম্যে পৌঁছায়। সাম্যের পরিবর্তন করতে পারে না, তার মানে এটা ভুল। প্রভাবক রাসায়নিক সাম্যের পরিবর্তন করতে পারে না। ওকে, এটা ঠিক আছে। সাম্যাবস্থায় শুধুমাত্র বিক্রিয়কের সংযুক্তি এক থাকে না, এটা ভুল। তাহলে কোনটা কোনটা ঠিক আছে? এটা ঠিক, আর 1 নাম্বার ঠিক। 1 আর 2, 1 আর 3। সাম্যাবস্থায় শুধুমাত্র বিক্রিয়কের, আচ্ছা ডি 2 আর 4 সঠিক নয়, সঠিক নয় বলছে। আচ্ছা ঠিক আছে, 2 আর 4 এটা কাটা আর এটা কাটা, 2 আর 4 ঠিক আছে। যদি কোনো বিক্রিয়া 2 বা ততোধিক ধাপে সম্পন্ন হয় তবে সাম্যদ্রব্য কোনটা হবে? 2 বা ততোধিক ধাপে সম্পন্ন হয় তবে সাম্যদ্রব্য কোনটা? প্রত্যেকটা ধাপে সাম্যদ্রব্যের যোগফলের সমান। ঠিক আছে, আচ্ছা প্রত্যেকটা ধাপে সাম্যদ্রব্যের গুণফলের সমান। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপর হচ্ছে সর্বশেষ ধাপে সাম্যদ্রব্যের সমান, প্রথম ধাপে সাম্যদ্রব্যের সমান। সবসময় মাথায় রাখবো আমরা গুণফলের সমান হয়। ঠিক আছে, 2 বা ততোধিক দ্রব্য থেকে সবসময় কোনটা সমান হয়? গুণফলের সমান হয়। সাম্যদ্রব্য কি হয়? গুণফলের সমান হয়। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এত বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক? আচ্ছা আমরা জানি ভরক্রিয়া সূত্র হচ্ছে উপরে উৎপাদ যাবে, উপরে উৎপাদ নিচে হচ্ছে বিক্রিয়ক। তাহলে যেটার উপরে অ্যামোনিয়া আছে সেটা সঠিক। তাহলে এটা বাদ, এটা বাদ, এই দুটার মধ্যে সঠিক। আমরা মনে হয় সহগ সবসময় কি পাওয়া যায়? ভরক্রিয়া সূত্র সহগ কই পাওয়া যায়? এই যেটার মধ্যে পাওয়া নাই, তাহলে 2 পাওয়া যাবে। আচ্ছা হচ্ছে এই আচ্ছা কোনটা? 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KW এত হলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত? এটা মুখস্থ বিদ্যা, এই যে ছক থেকে আসছে ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে KW একটা তাপহারী প্রসেস। কি প্রসেস? তাপহারী। এটা তাপহারী কি? KW হচ্ছে কি বলছি? KW হচ্ছে তাপহারী। তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে কি হয়? KW বৃদ্ধি পাবে, KW বৃদ্ধি পাবে। তাহলে বুঝাই যাচ্ছে, তাহলে আসিল 2 যখন কত ছিল? 40 আসিল। ঠিক আছে, এখন হচ্ছে 30, তাহলে কি তাপমাত্রা হ্রাস পাইছে? তাহলে কি হবে? কমবে। তাহলে কম কত? 2 এর কম কত আছে? একটাই 2 এর কম, 1.4। বুঝছি কিনা? বাকি সব 2 এর বেশি। তাপমাত্রা 40 ছিল, তখন ছিল 2, তাপমাত্রা 30 কমছে, তাহলে কি হবে? KW কমবে, তাহলে এই आंसर। তাহলে কি आंसर হবে? এই आंसर হবে। বুঝছো? মুখস্থ করে কিছু নেই কিন্তু। কোন উক্তিটা সঠিক নয়? কোন উক্তিটা সঠিক নয়? আচ্ছা দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা 1 এর বেশি হলে pH এর মান 0 হতে পারে। ঠিক আছে, আচ্ছা ওকে, সঠিক নয় বলছে। ধরুন OH এর মান 1 এর বেশি হলে pH এর মান 14 এর বেশি হতে পারে। pH এর মান 0 থেকে কম বা 14 থেকে বেশি হতে পারে না। সকল তাপমাত্রায় পানির pH এর মান, পানির pH এর মান হচ্ছে কি? সকল তাপমাত্রাতেই পানির pH এর মান হচ্ছে কত? 7। ঠিক আছে, এটা কি সঠিক? না, তুমি তাপমাত্রা, পানির তাপমাত্রা বাড়াই দিলে ফুটতে থাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটে, তাহলে সকল তাপমাত্রায় পানির তাপমাত্রা 1 না, তাহলে সঠিক নয় বলছে। তাহলে आंसर হচ্ছে ডি। আনসার করবে ডি। এখন H+ এর আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেলে pH কি হয়? এত আয়নের ঘনমাত্রা 1 এর বেশি হবে। এটা তো বুঝতেই পারো, তুমি একটু যদি বের করার ট্রাই করো। এই যেটা সঠিক, সঠিক এটা বের করবে কেমনে? মাইনাস লগ কত? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হচ্ছে? 1। আমরা জানি log 1 এর মান হচ্ছে কত? বলো, log 1 এর মান হচ্ছে কত? 0। ঠিক আছে, log 1 এর মান কত হয়? 0 হয়। তাহলে pH সমান কি হবে? 0 হবে। বলছে 1 এর চেয়ে বেশি হইলে, হ্যাঁ, তাহলে এটা যদি 2 হইতো, log 2 এর মান, 2 এর মান কত আছে? log 2 এর মান হচ্ছে 0.3। ঠিক আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওটা ক্যালকুলেটর দিয়ে করতে হবে। যাই হোক, log 2 এর মান এই দুইটা কি সঠিক আছে? হ্যাঁ, কিন্তু এটা সঠিক আছে। কোন উক্তিগুলো সঠিক নয়? আচ্ছা, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না।
ইস্টের জন্মানো সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা ইথানল জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড পরিণত হয়, বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। না, অসম্পূর্ণ জারণে ইথানোয়িক অ্যাসিডের পরিবর্তে ইথানল উৎপন্ন হয়। হ্যাঁ এটা সঠিক। এজিং এর সময় যত বেশি ভিনেগার গন্ধ ও স্বাদ ভালো হয়। সময় যত আছে, এজিং এর সময় যত বেশি হবে তত কি হবে? আচ্ছা, যার ইথানোয়িক অ্যাসিড পড়ে বিক্রিয়াটি একটা কি জারণ বিক্রিয়া, ঠিক আছে। অসম্পূর্ণ জারণ ইথানোয়িক অ্যাসিড, তাহলে আনসার কি হবে বলো? তাহলে আনসার হচ্ছে সি। সি হচ্ছে 1 আর 2 সঠিক, 1 আর 2 সঠিক নয়। এইটা আর এটা সঠিক। এই দুটো ইস্টের বৃদ্ধিতে ভূমিকা পালন করে। ইস্টের বৃদ্ধিতে ভূমিকা পালন করে, বুঝতে পারছেন? আচ্ছা ওকে, তার মানে 1 আর 2 এই দুটা সঠিক না, এইটা আর এটা সঠিক। আমরা জানি অসম্পূর্ণ জারণ হইলে অ্যালকোহল উৎপন্ন, ইথানল উৎপন্ন হবে। আর এজিং এর সময় যত বেশি হবে ভিনেগারের স্বাদ বা গন্ধ তত ভালো হবে, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে সি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, 80টা শেষ, টায়ার্ড। যাই হোক, নেক্সট ক্লাস